নমস্কার, শুভ বিকেল। ১৭০তম পর্ব পের করে আমরা আজ উপনীত হয়েছি ১৭১তম পর্বে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ পুরুলিয়া এবং বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয় কোচবিহার, এই দুই কলেজের উদ্যোগে ১৭০তম পর্ব যাবৎ এবং দীর্ঘ ৪ বছরের বেশি সময় ধরে এই চলে আসা এই উদ্যোগের ১৭১তম পর্বে যারা যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের ১৭১তম পর্বের আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভা শুরু করছি। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আজকের শ্রদ্ধেয় আলোচক ডক্টর দেবিকা ব্যানার্জি মহাশয়া। ওনাকে আন্তরিক স্বাগত এবং অভিবাদন জানাই বৈঠকি তোমায় আমায় উদ্যোগের পক্ষ থেকে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, উনি অত্যন্ত শর্ট নোটিশে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার ভ্রাতৃপ্রতিম আয়ুষ মজুমদারকে, যে আমার এবং এই ডক্টর দেবিকা ব্যানার্জি ম্যাডামের সঙ্গে সেতুবন্ধরূপে কাজ করেছে। আয়ুষ সম্ভবত আজকে যোগদান করতে পারেনি, হয়তো পরবর্তীকালে আসবে। আমাদের আজকের যে মূল বিষয় আপনারা প্রত্যেকেই দেখেছেন বা জানেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ আমরা যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িয়ে আছি, যারা গবেষণা ভালোবাসি, যারা গবেষণা মনস্ক মানুষ, সেই গবেষণা মনস্ক মানুষদের জন্য আজকের এই আলোচনা সভাটি অত্যন্ত সমৃদ্ধশালী হতে চলেছে। কেননা গবেষণার একটা অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফিল্ড ওয়ার্ক। এই ফিল্ড ওয়ার্ক অনেকেই জানেন, অনেকেই করছেন বা আগামী দিনে ভাবছেন গবেষণার মধ্যে যুক্ত হবেন। তো তাদের প্রত্যেকের কাছেই এই ফিল্ড ওয়ার্ক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি সবাই সক্রিয়ভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে আজকের এই আলোচনা সভাটিকে সাফল্যমণ্ডিত করে তোলার এগিয়ে আসবেন। আমরা শুরু করার পূর্বে আজকের আলোচক প্রসঙ্গে দু চার কথা না বললেই নয়। আজকের আলোচক, যিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, আমাদের পশ্চিমবঙ্গের বা ভারতের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক একটি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এই দুই প্রতিষ্ঠান থেকে ওনার গবেষণার যে পাঠ, সেই পাঠগুলো শেষ করে উনি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান, পরবর্তীতে লরেটো কলেজ কলকাতা এবং বর্তমানে মিল্লি আল আমিন কলেজ ফর গার্লস, এখানে কর্মরত আছেন সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রূপে। শুধু দীর্ঘ সময়ব্যাপী অধ্যাপনার কাজেই উনি যুক্ত রয়েছেন তা নয়, ওনার ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের ক্ষেত্রে একটি বিশেষ আগ্রহ দেখা যায় এবং উনি নিজেকে নিয়োজিত করে ফেলেছেন ইতিমধ্যেই ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের রিলেটেড যে গবেষণা কার্যগুলো, সেই গবেষণা কার্যগুলোর মধ্যে, এবং অত্যন্ত জনপ্রিয় একজন ভূগোলবিদ হিসেবে ইতিমধ্যেই সমৃদ্ধি লাভ করেছেন। ওনার বিভিন্ন যে গবেষণাধর্মী প্রবন্ধ বা নিবন্ধগুলো, সেগুলো
জাতীয় এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন পুস্তক সেগুলোতে গ্রন্থিত হয়েছে, সেগুলোতে প্রকাশিত হয়েছে, যেগুলো বিশেষ করে ভূগোল বিষয়ের বা বিভিন্ন উচ্চশিক্ষা বিষয়ক এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের যে সমস্ত গবেষক বা উচ্চ শিক্ষার শিক্ষার্থীরা, তাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে বা আগামী দিনেও ওনার সেই গবেষণা কার্যগুলি দ্বারা সমৃদ্ধ হবে অনেকেই। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আজকে আমাদের এই ফিল্ড ওয়ার্ক নিয়ে, ওনার বিশেষ দক্ষতা রয়েছে এই বিষয়ের ওপরে, এবং সেই মানুষটার কাছ থেকেই আমরা ফিল্ড ওয়ার্ক বিষয়ক আলোচনা আজকে শোনার সুযোগ পাবো। আমরা তার জন্য ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা মুখিয়ে আছি ওনার আলোচনা শোনার জন্য। ধন্যবাদ ম্যাডাম। প্লিজ। থ্যাংক ইউ উজ্জ্বল মন্ডল স্যার, আপনি মানে এত কিছু বললেন আর কি। অ্যান্ড আমি আপনাদের দুটো কলেজকে আর কি মানে থ্যাঙ্কস জানাতে চাই। আর মানে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ আর বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়, আপনাদের এই উদ্যোগটাকে আমি সত্যি মানে ভীষণ ভাল লাগলো যে এই একটা আপনারা এক্সটেনশন লেকচার মাসে 2 বার করে করছেন, সেটাতে স্টুডেন্টদের আশা করি কিছু সুবিধা হবে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা আমি তো খুব স্বাভাবিক একটু হলেও ভূগোল টেনে আনবো আর কি আমার বলার মধ্যে, কিন্তু আমি তাও চেষ্টা করেছি যতটা সিম্পলিফাই করে বলা যায়। আর আমি একদম পুরোটা হয়তো একটু বাংলা ইংরেজি মিশিয়ে বলবো আর কি, সেটাতে যদি সমস্যা হয় স্পেশালি কোনো টার্মে, তাহলে মেবি আমরা অ্যাট দি এন্ড একটুখানি কথা বলতে পারি। আমি বাংলাতেই বলবো, কিন্তু হয়তো টার্মিনোলজি গুলো একটু ইংরেজিতে বলে ফেলবো আর কি। আর এটা যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগ, আমার ভীষণ ভালো লাগলো, এবং এই ইন্টারডিসিপ্লিনারি বিষয়ে কথা বলতে আমার ভালো লাগে। অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টসদেরকে মানে পড়াতে বা বলতে জিনিসগুলো ভালো লাগে। তো আমার একটা পাওয়ার পয়েন্ট আছে, সেটা একটু শেয়ার করছি। ফুল স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক কি, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমত বলি যে ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড সার্ভে হলো আমাদের ভূগোলের জন্য একটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়। মানে মোটামুটি আমরা যখন ক্লাস 11-12 থেকে যখন আর কি ভূগোলটা নিয়ে আর কি ফার্দার স্টাডিজ করা হয়, ইনফ্যাক্ট 11-12-এও আমাদের সিলেবাসে দেখা যায়, স্কুলের সিলেবাসেও কিন্তু ফিল্ড ওয়ার্ক থাকে। এবং গ্র্যাজুয়েশনে আসার পর ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড সার্ভেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে আমাদের পুরো পড়াশোনার বিষয়। আমি যখন কলেজে প্রথম ভর্তি হই, আমি নিজে লোরেটো কলেজের স্টুডেন্ট, তো আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর সুমিতা ঘোষ, যার সেটেলমেন্ট জিওগ্রাফির একটি বই আছে। তো ম্যামের কথাতেই বলি, উনি যখন আমরা প্রথম দিন কলেজ করতে যাই, তখন উনি আমাদের গল্প করে বলেন যে তোমাদের সবারই একটা ল্যাবরেটরি থাকে বা একটা জায়গা থাকে যেখানে গিয়ে সে কাজ করবে। তুমি যদি ভূগোল নিয়ে পড়ো তাহলে তোমার ল্যাবরেটরিটা ক্লাসরুমের বাইরে, তোমার আশেপাশে তোমাকে সবকিছু অবজার্ভ করতে হবে। মানে অবজারভেশন, এই ব্যাপারটা ফিল্ড ওয়ার্কের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে যত ভালো এটা করতে পারে তার ফিল্ড ওয়ার্ক, ফিল্ড অবজারভেশন, তার মানে সেগুলোকে নথিভুক্ত করা তার তত বেশি ভালো। কিন্তু এখানে আমি আরেকটু বিষয় বলতে চাই যে ফিল্ড ওয়ার্ক বলতে যে শুধু ভূগোল, ফিল্ড ওয়ার্ক বলতে যে শুধু আমাদের জিওগ্রাফির লোকজনই করছে বা ফিল্ড বেসড সাবজেক্ট যেরকম জিওলজি তারাই করছে বা আর্কিটেকচারের স্টুডেন্ট, তা কিন্তু নয়। ফিল্ড ওয়ার্ক কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাই যে আজকে ইউটিউবে আমি ব্রাউজ করছি, তখনও কিন্তু আমার কাছে একটা সার্ভে ফর্ম আসছে, সেটাও কিন্তু এক ধরনের
বলতে পারো যে সেই কোম্পানি কিন্তু মার্কেটিং ফিল্ড ওয়ার্ক করছে, বা একটা কোনো জায়গায় যদি একটা মানে কোম্পানি বা একটা অর্গানাইজেশন যে ঠিক করে যে এখানে আমি একটা মল বানাবো, সেই মলটা বানানোর আগে কিন্তু তারা কিন্তু ওখানের সোশিও ইকোনমিক স্টাডি বা মানে ওখানকার লোকজনের অর্থনীতি কিরকম, তাদের সোশ্যাল স্টেটাস কিরকম, এই পড়াশোনাগুলো তারা করেন, এবং এই ডেটাটা কিন্তু ফিল্ড ওয়ার্ক করেই পাওয়া যায়। তাই ফিল্ড ওয়ার্ক হলো এটা একটা মানে ডেফিনেশনই বলতে পারো, ইটস আ টাইপ অফ মেথড অফ ডেটা কালেকশন, মানে যেখানে আমি কোন রকম ভাবে সিস্টেম্যাটিক্যালি মানে একটা নিয়ম মেনে আমি কোন ধরনের ইনফরমেশন গ্যাদার করছি। তাহলে তুমি বলতে পারো যে ম্যাম আমি কোথাও একটা ঘুরতে গেছি, আমি অনেক ছবি তুলেছি, সেইটা কি আমার ফিল্ড ওয়ার্ক হতে পারে? সেটা যদি ইনফরমেটিভ হয়, যেরকম ফটো এসেস হয়, তাহলে কিন্তু এক ধরনের ফিল্ড ওয়ার্ক হতেও পারে। কারণ ফটো জার্নালিজম, জার্নালিস্টরা অনেকেই গিয়ে কিন্তু একটা মেথড অফ ফিল্ড ওয়ার্ক উইচ দে ডু, তাদের ইনফরমেশন গ্যাদার করার একটা মাধ্যম কিন্তু ছবি বা ভিডিও। তাহলে সেটাকেও কিন্তু আমি ফিল্ড সার্ভের একটা টাইপ বা মেথড বা একটা অংশ বলতেই পারি। ঠিক আছে, তাছাড়া সাধারণত ফিল্ড সার্ভেতে আমরা রেসপন্ডেন্ট মানে যাকে আমরা প্রশ্ন করছি সে কি উত্তর দিচ্ছে বা আমি কি জানতে চাই, সেইটা একটা স্পেসিফিক আমার কিন্তু কোনো একটা বিষয়ে আমি সেই তথ্যটা নিয়ে আসতে চাই, সেইটা কিন্তু আমার ওই ডেটাটা মানে আমার কি আমি কি বলতে চাই কি জানতে চাই সেই জিনিসটা কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট পার্ট। এবার ফিল্ড ওয়ার্ক দুটো টাইপের আছে, তুমি দেখতে পাচ্ছ তোমরা যে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ দুটো কথা, আমি আরো এগুলো দেখাবো, বলবো, ছবি দেখাবো, তখন মানে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এটা কিন্তু আমার সায়েন্সেসে, সোশ্যাল সায়েন্সেসে অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বললাম কমার্সের ছাত্রছাত্রীদেরও কিন্তু ফিল্ড ওয়ার্ক কিন্তু একটা খুবই জরুরি জিনিস। মানে ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড সার্ভেটা কিন্তু তোমরা মনে রাখতে পারো যে এটা কিন্তু তোমাদের একটা স্কিল, যেটা থেকে তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে তুমি যদি একজন ভালো ফিল্ড সার্ভেয়ার হও, ফিল্ড বলতে আমি যেটা বললাম, ফিল্ড বলতে যে কোনো জিনিস হতে পারে, কোম্পানি কিন্তু তোমাকে দে উইল বি হ্যাপি টু হ্যাভ ইউ, দে উইল বি হ্যাপি টু হায়ার ইউ, কারণ এটা একটা স্কিল, সবাই কিন্তু ফিল্ড সার্ভে করতে পারে না। এবার একটু এগোই, এটা আমাদের একটা জিওগ্রাফি ফিল্ডের ছবি, এটা একটা পার্টিকুলার স্কুলের ইউনাইটেড কিংডম স্কুলের ওদের একটি ওয়েবসাইট থেকে ছবিটা নেওয়া। দেখা যাচ্ছে যে এখানে জিওগ্রাফির ছেলেমেয়েরা, মানে ফিল্ড বলতে সাধারণত আমরা আমাদের ভূগোলেতে এটাই বোঝাই, এই যে কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে মাপা ঝোপা হচ্ছে, বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও ধরো রাস্তা বানাচ্ছে, তারাও কিন্তু দেখবে তুমি সার্ভে করছে, মানে ইনস্ট্রুমেন্টাল সার্ভে। কিন্তু আমি যেটা বললাম আবারও, এটার বিয়ন্ড আমরা কিন্তু সার্ভেটাকে ভাবতে পারি। আচ্ছা, তাহলে কারা সার্ভে করছে, মানে কারা ফিল্ড ওয়ার্ক করবে, ফিল্ডে কারা কারা যাবে? তো এখানে কিন্তু আমি যেটা একটা জিনিস বলতে চাই যে এই কটা আমার মনে হয়েছে বা আমি লিখেছি, কারণ এর বাইরেও কিন্তু আরো থাকতে পারে, মানে আমি হয়তো কিছু মিস করে গেছি। তাহলে তোমার ক্যাডাস্ট্রাল সার্ভে, মানে ধরো জমি মাপা, সেই তারাও কিন্তু গিয়ে তারা যে সার্ভে করে সার্ভে ইনস্ট্রুমেন্ট নিয়ে, সেটাও এক ধরনের ফিল্ড ওয়ার্ক। ইঞ্জিনিয়ারিং সার্ভে, ইঞ্জিনিয়ারদের গিয়ে ধরো রাস্তা বানাবে, ব্রিজ বানাবে, তাদের একটা ফিল্ড ওয়ার্ক লাগে। জিওডেটিক সার্ভেইং, তার মানে কোনো একটা জিওডেসি হলো একটি এমন বিষয় যেখানে পৃথিবীর নানান ধরনের ধরো ল্যাটিটিউড লঙ্গিটিউড নানান কিছু মাপা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ফিল্ড ওয়ার্ক দরকার, মানে জিওলজির ঘেঁষা এটা তুমি বলতে পারো। হাইড্রোগ্রাফিক সার্ভে, এই যে নদীতে বন্যা হচ্ছে, জল বাড়ছে নামছে, এগুলো কিন্তু মাপা হয়, সেই সার্ভে গুলোকে বলা হয় হাইড্রোগ্রাফিক সার্ভে। টোপোগ্রাফিক সার্ভে, যেটা হলো তোমার তুমি অনলাইন, মানে এটা এখন কিছুটা ডিজিটালিও করা হচ্ছে, ড্রোন দিয়েও করা হচ্ছে, আবার গিয়েও ফিল্ডে করা হতে পারে, সেটা হলো আমাদের টোপোগ্রাফিক সার্ভে, মানে আমার একটা জায়গাতে তোমার উঁচু নিচু কেমন, পাহাড় পর্বত, এই জিনিসগুলো বোঝায়। রিমোট সেন্সিং এন্ড জিআইএস অ্যানালিসিস, এটা আমাদের একেবারে ভূগোল বিষয়, যেটা হলো যে স্যাটেলাইট ছবি তুলছে, সেই ছবিটাকে আমি অ্যানালাইজ করে সেটাও কিন্তু এক ধরনের সার্ভে হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে ওই ছবিটা মাধ্যমে আমি করছি, সেটাও একটা ধরনের ফিল্ড ওয়ার্ক। পপুলেশন স্টাডিজ এন্ড এনিউমারেশন, এটা তোমরা এখন তো এসআইআর চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, ইলেকশন কমিশনও কিন্তু এক ধরনের ভোটার লিস্টের যে যেটা তোমার সংশোধন করছে,
সেটাও কিন্তু এক ধরনের ফিল্ড ওয়ার্ক, কারণ বিএলওরা আমাদের বাড়ি এসে তবে তো ডেটাটা নিচ্ছে, তাহলে সেটাও কিন্তু এক ধরনের ফিল্ড ওয়ার্ক তারা করছেন। পপুলেশন স্টাডিজ যেমন সেন্সাস, আশা করছি খুব শীঘ্রই হবে। সেন্সাসের যে যারা আসেন এসে আমাদের ডেটাটা নেন তারা কিন্তু ফিল্ড ওয়ার্ক করছেন। হেলথ ওয়ার্কার, এটা তো অঙ্গনওয়াড়ি কোনো গ্রামেতে তোমরা আরো এটা ভালোভাবে বুঝতে পারবে যে হেলথ ওয়ার্কাররা কিন্তু সার্ভে করে এই ডেটাটা, তথ্যটা তোমার কোথায় কিরকম বয়সের কত মানুষ আছেন তাদের কাছে এটা জানা দরকার, তাদের মধ্যে কারোর কোনো অসুখ হয়েছে কিনা বা কেস হিস্ট্রি, তাহলে একটা পার্টিকুলার গ্রামে কোথায় প্রয়োজন, কোথায় কি প্রয়োজন সেই জিনিসটা কিন্তু বোঝা সম্ভব। মার্কেটিং যেটা বললাম সেটা সব থেকে এখন ইজি টু আন্ডারস্ট্যান্ড, বিকজ একটা জায়গায় একটা দোকান বানানোর আগেও কিন্তু সেই জিনিসটা কিন্তু আগে আমার বুঝতে হবে যে খদ্দের আছে কিনা। ধরো একটা গ্রামে একজন ডিসাইড ভাবলেন যে উনি একটা দোকান খুলবেন, তিনি হয়তো গিয়ে অ্যাকচুয়ালি বাড়িতে বাড়িতে গিয়ে হয়তো সার্ভে শিট নিয়ে সার্ভে করেননি, কিন্তু তিনি হয়তো ওখানকার বাসিন্দা, বহু বছর আছেন, উনি কিন্তু বুঝতে পারছেন যে এখানে মুদির দোকানটা প্রয়োজন বা ওষুধের একটা দোকান প্রয়োজন, কারণ গ্রামে ওষুধের দোকান নেই। তাহলে তার কাছেও কিন্তু ডেটাটা আসছে কিভাবে, হয়তো চায়ের দোকানে আড্ডা মারতে মারতে অনেকে এসে হয়তো তাকে বলছে, তাহলে সেটাও কিন্তু এক ধরনের সার্ভে। তো মার্কেটিং এর ক্ষেত্রে, কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু সার্ভেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওরাল হিস্টোরিয়ান যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, দু ধরনের, একটা হয় আর্কাইভস, যেখানে সব তোমার নথি রয়েছে, সেগুলো পুরনো নথি, সেগুলো ঘেঁটে দেখা। আরেকটা হলো মানুষের থেকে তাদের পুরনো বিষয় জানা, তাদেরকে বলা, এই জিনিসটাকে বলা হয় ওরাল হিস্ট্রি। তাহলে এই ওরাল হিস্ট্রি সার্ভে কিন্তু একটা এখন খুবই পপুলার মিনস অফ সার্ভেইং, এটা বিদেশেও কাজ হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে। ধরো পার্টিশনের বিষয়ে তুমি জানতে চাও, এবার পার্টিশনে কিন্তু ওই সময় ধরো কোনো মানুষ যিনি চলে এসছেন দেশভাগের সময় একটি দেশ থেকে অন্য দেশে, তাদের কোনো কিন্তু তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলো কিন্তু কোথাও নথিভুক্ত নেই। সেই নথিভুক্ত তুমি যদি করতে চাও, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি গো টু দ্যাট পারসন, তার সাথে গিয়ে কথা বলতে হবে, এবং তখন তিনি কিন্তু তোমাকে সেই গল্পটা বলতে পারেন, তুমি সেটা লিখলে, সেটাকে বলা হয় ওরাল হিস্ট্রি। তাহলে এই ওরাল হিস্ট্রি সার্ভেরও কিছু মেথড আছে, আমি আরো এগুলো দেখাবো। আমি একটুখানি, যেহেতু তোমরা এডুকেশনের স্টুডেন্ট, সেই জন্য আমি একটুখানি ফিল্ড সার্ভে এন্ড এডুকেশনের বিষয় বলতে চাইলাম, যে স্কুলে যদি আমি ফার্স্ট হ্যান্ড ডেটা কালেক্ট করি, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে, সেখানে ধরো ক্লাসরুমে গিয়ে তুমি একটা ফিডব্যাক ফর্ম দিলে ক্লাস নেওয়ার পর, স্টুডেন্টদের বললে যে বলো এটা ফিল আপ করো, কিছু কোয়েশ্চেন্স থাকলো, তাতে তারা টিক মারলো, সেটা অনেক রকম বিষয় নিয়ে হতে পারে, স্টুডেন্ট টিচার অ্যাটিটিউড, বিহেভিয়ার, ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো কিন্তু হলো আমার ফিল্ড সার্ভে। ন্যাকের জন্য আমরা স্টুডেন্ট ফিডব্যাক কালেক্ট করি, এখন এটা খুব কমন হয়ে গেছে, সব কলেজই কিন্তু কালেক্ট করে স্টুডেন্ট ফিডব্যাক। সেটা কিন্তু এক ধরনের ফিল্ড ওয়ার্ক, কারণ প্রত্যেকটি ছাত্র বা ছাত্রী তারা কিন্তু ধরে ওই ফিল্ড সার্ভেটা ফর্মটা ফিল আপ করছে, সেখানে কিন্তু সেটা হয়ে যাচ্ছে আমার ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্ক তখনই হচ্ছে যখন আমাকে ইন্ডিভিজুয়ালি, এক একটি মানুষ তাদের কিছু জিনিস আমাকে বলছেন, সে আমি একটা ফর্ম ফিল আপ হয় সে করছে বা তার হয়ে আমি করছি, আর আমি ডিরেক্টলি ফার্স্ট হ্যান্ড কোনো জিনিস অবজার্ভ করছি। আমি স্যাটেলাইট ইমেজারি থেকে ছবিটা দেখলাম, কিন্তু ফিল্ড সার্ভে তখনই হবে অ্যাকচুয়ালি যখন আমি অ্যাকচুয়ালি ওটা ফিল্ডে যাব, আমি যখন সেই জায়গাটায় গিয়ে সত্যি যেটা ইমেজারিতে দেখলাম বা ড্রোনের ছবিটা দেখলাম সেটাকে আমি মিলিয়ে নিচ্ছি কিনা। আচ্ছা, ক্লাসিফিকেশনে আসা যাক। ক্লাসিফিকেশন অফ ফিল্ড সার্ভে। ফিল্ড সার্ভে আমি খুব ব্রডলি, খুব বড়ভাবে দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো কোয়ান্টিটেটিভ, একটা হলো কোয়ালিটেটিভ। এই দুটো ডেটার টাইপোলজি হয়। কোয়ান্টিটেটিভ হলো এম্পেরিক্যাল, নাম্বার বা ডেটা, সেখানে এই সাবজেক্ট গুলো বেসিক্যালি চলে আসে তার আন্ডারে, আর্থ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, পপুলেশন, সোশিওলজি, ইকোনমিক্স, মার্কেটিং, আর্কিটেকচার। আর কোয়ালিটেটিভ যেখানে স্টোরি টেলিং বা ন্যারেশন, যেখানে শুধু বলছে ওই গল্পগুলো আমি লিখছি, হিস্ট্রি, বায়োগ্রাফি, লিটারারি অ্যানালিসিস, আর্কিটেকচারের দু ধরনেরই হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ধরনের, আমি আর্থ সায়েন্স ব্রডলি বলেছি, জিওগ্রাফি ছাড়াও জিওলজি, আরো অনেক অন্যান্য বায়োলজিক্যাল সায়েন্সেও কিন্তু, যেরকম বটানি, জুওলজিরও কিন্তু ফিল্ড ওয়ার্ক হয়, সেই জন্য আর্থ সায়েন্স। তো এই ব্রডলি এই দুটো বিষয় হচ্ছে। আচ্ছা, কতদিন আমি ফিল্ড ওয়ার্ক করব, কত দিনের জন্য ফিল্ড ওয়ার্ক করতে হয়, সেটা একদম কিন্তু তুমি ডিসাইড করবে, তুমি কি কি জানতে চাইছো, ফিল্ডে কেন যেতে চাও,
সেটার উপরে কতটা বড় পপুলেশন সাইজ বলতে যদি আমি সোশিও ইকোনমিক সার্ভে করি বা হিউম্যান মানে আমি মানুষের সার্ভে করি, তাহলে আমি কত জনের সার্ভে করব সেই সাইজটার উপরে আমার ডিপেন্ড করছে। কত জন মিলে করছি সেটা আমি বাদ ফেলেছি হয়তো, কতজন মিলে আমি যদি 100 জন একসাথে নেমে সার্ভে করি আমার তাড়াতাড়ি হবে, কিন্তু আমার যদি একজন মিলে সেই একটা পপুলেশন যদি 1000 মানুষের পপুলেশনকে আমাকে সার্ভে করতে আমার সময় বেশি লাগবে সেটা। আরেকটা হলো ইন্টারভেলে অনেক সময় করা হয় যে ঠিক আছে আমি 10 জনকে এখন করলাম, আবার 2 দিন গ্যাপ দিলাম 10 জনকে। অনেক সময় এটাও করা হয় যে ধরো 2 বছর পরে আবার করলাম, তাহলে কোনো চেঞ্জ এসেছে কিনা, বা 5 বছর পরে বা 10 বছর পরে, যেটা সেন্সাসে করা হয় 10 বছর পর পর আমার সার্ভেটা করা হচ্ছে, ফিল্ড ওয়ার্কটা করা হচ্ছে, তাহলে আমি ডেটাটার আপডেট বা টেম্পোরাল চেঞ্জ বা টাইমের ভিত্তিতে আমার কি চেঞ্জ হচ্ছে সেটা আমি বুঝতে পারবো। সেটাই আমার 4th পয়েন্ট, সেটা হলো টেম্পোরাল কম্পারেটিভ স্টাডি, মানে টাইমের ভিত্তিতে আমি যখন এই অ্যানালিসিস গুলো করছি। আচ্ছা, ফিল্ড ওয়ার্ক আমি কিভাবে করবো, এটা 3টে বড় বড় ভাগ আছে ফিল্ড ওয়ার্ক করার আগে। এটা কিন্তু জেনারেলি আমরা ভূগোলে তো ব্যবহার করে থাকি, আমি বলবো এটা যে কোনো মানে যে কেউ কিন্তু, এবং আমি তোমাদের দেখাবো কয়েকটা জিনিস, তোমাদের হয়তো মজা লাগবে দেখে যে আমরা কিন্তু ঘুরতে যাওয়ার আগে ওই জিনিসগুলো করি, কারণ সেটাও একটা আমার ভিজিট, সেখানে আমি যখন ভিজিট করছি আমি কিন্তু এক ধরনের ফিল্ডেই যাচ্ছি, কিন্তু হয়তো আমি কোনো ডেটা নিয়ে আসছি না, কিন্তু আমি কিছু যে প্রিফিল্ড কয়েকটা জিনিস কিন্তু আমরা সবাই করে থাকি। ঠিক আছে, তাহলে প্রিফিল্ড, ফিল্ড আর পোস্ট ফিল্ড। ঠিক আছে, তাহলে প্রথমে প্রিফিল্ড ওয়ার্কের মধ্যে একটা হলো লিটারেচার রিভিউ, সেকেন্ডারি ডেটা কালেকশন। মানে ধরো কোনো রিপোর্ট আছে, আর্কাইভসে যেতে পারি, কোনো পুরোনো যেরকম গ্যাজেটস আছে, যেখানে আমার যে জায়গাটায় আমি যাব বা যে বিষয়টা নিয়ে আমি কাজ করব সেই বিষয়টা আমি নিয়ে আগে একটু নিজে পড়াশোনা করবো। ধরো আজকাল আমরা ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার আগে আমরা কি করি, আমরা প্রথমেই টিকিট কাটারও আগে আমরা তার আগে কোনো রকম ধরো ওই তোমার ইউটিউবে কিন্তু ইউটিউবের চ্যানেলগুলো দেখি, ওই ঘুরতে গেছে ঠিক আছে, তাহলে তাদের মানে ওই জায়গাটায় কি রকম কি এক্সপিরিয়েন্স, কোথায় থাকবো, আমরা কিন্তু ইন্টারনেট ঘাঁটি। সেটাও এক ধরনের কিন্তু লিটারেচার রিভিউ। আগে যখন ইন্টারনেট ছিল না, ধরো 90-এর দশকে কিন্তু মানে আমরা কিন্তু কি করতাম, ওই ভ্রমণ ম্যাগাজিনটা কিনতাম, ওখান থেকে কিন্তু অনেক সময় অনেক তথ্য দেয়া থাকতো, সেগুলো দেখে কিন্তু আমরা বুকিং টুকিং করতাম। ঠিক আছে, লোনলি প্ল্যানেট বলে একটি বই আছে, যেটাতে মানে তোমার খুব কম্প্রিহেন্সিভলি একটা দেশে তুমি যদি ঘুরতে যাও সেখানে মোটামুটি ওভারঅল একটা সমস্ত কিছু দেয়া আছে। সেটা কিন্তু বিফোর ইন্টারনেট বিকেম আ রেজ, ইট ওয়াজ সামথিং উইচ ওয়াজ কোয়াইট ইউজ। মানে লোনলি প্ল্যানেটের কিন্তু বইগুলো বেশ এক্সপেন্সিভ, কারণ খুব ভালো, খুব ওয়েল রিসার্চ। এবার এই লোনলি প্ল্যানেট যারা লিখছে তারাও কিন্তু ফিল্ড ওয়ার্ক করছে, কারণ তারা না ঘুরলে তাদের পক্ষে কিন্তু এই বইটা লেখা সম্ভব না। কিন্তু আমরা প্রথমে যাওয়ার আগেই আমরা তার আগে যা যা তথ্য আছে সেটা নিয়ে আমরা প্রথমে পড়াশোনা করে নেব, আমাদের কাছে আছে আমরা সেটা একটু দেখে নেব। এগুলো আরো কয়েকটা এক্সাম্পল, এগুলো একদম আমাদের খুব ভূগোলের এক্সাম্পল থেকেই তোলা। ম্যাপ, এটা হলো ক্যাডাস্ট্রাল ম্যাপ, মানে জমি ধরে ধরে তোমার পাওয়া যায়। ধরো এটা আমাদের সার্ভের কাজে লাগে। ধরো প্রত্যেকটা, যদি আমি একটা রাস্তার ধারে জমি দেখি, কোন জমিতে ধরো কি রকম ধরনের চাষ হচ্ছে সেটা যদি জানতে চাই, সেই ম্যাপগুলো আমাদের বানাতে হয়। তো এই ম্যাপগুলো আমাকে তার আগে, ক্যাডাস্ট্রাল ম্যাপটা আমাকে তার আগে জোগাড় করতে হবে। ঠিক আছে, স্যাটেলাইট ইমেজারি, এটাও আমাদের কিন্তু ভূগোলে ব্যবহার হয়। আমরা এগুলো আগে প্রিন্ট আউট করে নিয়ে যাই, তাহলে আগে থেকেই আমার একটা বোঝা যাবে ধরো এটা কলকাতার স্যাটেলাইট ইমেজারি, তাহলে এই সবুজটা হলো যেখানে তোমার গাছপালা আছে, কোনখানটা গাছপালা কোনখানটা বসতি, ইমেজারি ম্যাপ এই সব জিনিসগুলোই দেখা হয়। তাছাড়াও ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার, আমি জানি না এটা নিয়ে তোমরা জানো কিনা, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এই গ্যাজেটিয়ার বলে এক ধরনের বই আছে। এগুলো সবই ওই ব্রিটিশ আমলে লেখা। তারা খুব ডিটেলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কি কি আছে কি কি নেই সেগুলোর বিষয় কিন্তু তারা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস না, ডেটাটা তুলে এনে তারা কিন্তু এই বইগুলো বানিয়েছিল। এরা করেছিল একেবারে নিজেদেরই জন্য, নিজেদের স্বার্থে। সেটা হলো সেই সময় অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ওদের এই তথ্যটা দরকার, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্সের জন্য কিন্তু আমার সার্ভে প্রয়োজন। তো সেটা করার জন্য কিন্তু এই ডিস্ট্রিক্ট গেজেটিয়ার গুলো তখন তৈরি করা হয়। আজও আমরা এগুলো ব্যবহার করি। কিছুটা আমাদের দেখা যায় যে এখন মানে তুমি কম্পেয়ার করে বলতে পারবে যে হ্যাঁ 100 বছর পরে কি কি চেঞ্জেস এসছে।
ঠিক আছে? যেমন এলএসএস ও ম্যালির যে বইগুলো লেখা, ওগুলো 1912, 13, 20, 21, তারপরে কিছুটা রিভাইজ হয়েছে 70-এর দশকে। তো 70-এর দশকের থেকেও যদি এখন আমি যাই, হয়তো একটা জায়গায় বলা আছে সেখানে জঙ্গল আছে, এখন হয়তো যখন ফিল্ডে যাচ্ছি নেই, তাহলে আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা আমাদের ফিল্ড অবজারভেশনে লিখতে পারি। সেটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমার কাছে কিন্তু একটা তথ্য আসছে। আচ্ছা, এবার হলো যে আমাদের স্টাডি এরিয়াতে, মানে যেখানে আমি যাব গবেষণার কাজে, সেখানে যাওয়ার আগে আমাকে প্রথমত যেটা আগেও বললাম, রিসার্চ করতে হবে এবং আমাকে প্ল্যান করতে হবে। ইউ নিড টু বি প্রিপেয়ার্ড বিফোর ইউ অ্যাকচুয়ালি গো টু দ্য ফিল্ড। এটা খুব জরুরি। এটা যদি মানে স্টুডেন্টরা না করে, বা যদি ফিল্ড ওয়ার্ক যখনই তোমাদের যদি কলেজে ভূগোলের ডিপার্টমেন্ট থাকে, যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারো, একটা কিন্তু প্রিপারেশন টিচাররা স্টুডেন্টরা সবাই মিলে কিন্তু একটা প্রিপারেশন করে। না হলে হঠাৎ করে তুমি একটা জায়গায় গেলে, তোমাকে তুমি কোথায় এসছো, কেন এসছো, কিভাবে এলে, যখন তোমাকে এই প্রশ্নগুলো করা হবে তুমি উত্তর দিতে পারবে না, তোমার কিন্তু ফিল্ড সার্ভেটা তুমি ঠিকভাবে করতেও পারবে না। তুমি যে তথ্যটা নেওয়ার জন্য গেছো, সেটা তুমি সঠিকভাবে তুমি সেটা তুমি পাবে না। আচ্ছা, তাহলে যাওয়ার আগে আমাদের একটা চেকলিস্ট থাকে। এটা এই ঘুরতে যাওয়ার আগে আমি যেটা বললাম আমাদের কাছে থাকে। প্রথমত আমরা টিকিট কাটবো, আমরা যেখানে থাকবো সেটাকে বুক করব। আমাদের কোনো লোকাল ট্রাভেল এজেন্ট বা লোকাল কোনো গাইড থাকতে পারে, স্পেশালি যদি অন্য স্টেটে যাওয়া হয় যেখানে ভাষা, তারা আমাদের ভাষা বোঝে না বা আমরা তাদের ভাষা বুঝি না, তখন একজন লোকাল ট্রাভেল গাইড খুব জরুরি, গাইড বা ট্রান্সলেটর। লোকাল ট্রাভেলটা কোথায় যাব, কি যাব, তো ধরো এখান থেকে ট্রেনে আমি চেপে বসলাম, সেই জায়গাটায় পৌঁছলাম, সেখানে গিয়ে আমি কি দেখবো, সেই জিনিসটা আমাকে আগে থেকে রিসার্চ করে নিতে হবে। আচ্ছা, ম্যাপস বা চার্টস এগুলো যদি প্রয়োজন হয় এগুলো নেব। সার্ভে, রেকর্ডিং ইনস্ট্রুমেন্টস, তার মানে সার্ভে ইনস্ট্রুমেন্টস ওই যেগুলো প্রথম দ্বিতীয় ছবিটা দেখলে স্লাইডে, ওই জিনিসগুলো যদি আমাদের প্রয়োজন হয় নিয়ে যাব। যদি আমাদের তোমার মানুষে যা বলছে সেইগুলো রেকর্ড করতে হয়, সেই জিনিস নিয়ে যাব। তারপরে আমরা ট্রাভেল করব, তখন বেশি জিনিস নিয়ে যাব না, আমরা আমাদের ওয়েদার কন্ডিশন অনুযায়ী সেরকম ভীষণ ভারী করব না, তাহলে সেই ব্যাগ বইতে গিয়ে তো অবস্থা কাহিল হয়ে যাবে। ফিল্ড ওয়ার্ক করবো না, তখন সুটকেস সামলাবো, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন আমাদের কলেজ থেকে যেতাম, আমাদের কলেজে পুরো ফিল্ড ওয়ার্ক গুলো আমরা স্টুডেন্টরা মিলে পুরোটা আমাদের দায়িত্ব নিয়ে করতে হতো। আমাদের টিচাররা মিনিমাম ওটার মধ্যে ইনভলভ থাকতেন। তো টিকিট কাটা থেকে শুরু করে, থাকার জায়গা বুকিং থেকে শুরু করে, খাবার কি হবে সব কিন্তু আমরা স্টুডেন্টরা গ্রুপ করে দিতেন টিচাররা, আমরা কিন্তু নিজেরা করতাম। তখন একটা জিনিস খুব ভাবে আমাদের বলা হতো যে বেশি জামা কাপড় নিয়ে যাবে না, এমন জামা কাপড় নিয়ে যাবে যেগুলো তোমার হালকা, এমন জামা কাপড় নিয়ে যাবে, মানে ওখানে তুমি কিন্তু ফ্যাশন করতে যাওনি, তুমি গেছো কাজে। তাই সার্ভের জন্য কিন্তু এই প্রিপারেশনটা দরকার, কারণ ভারী ব্যাগ সুটকেস কিন্তু তোমাকে নিজেকেই বইতে হবে, তুমি কিন্তু কুলি নিতে পারবে না। তো এটা কিন্তু একটা বড় শেখার মতো জিনিস, যে তুমি যদি অনেক ট্রাভেলও করো, তাহলে ভীষণ যদি ভারী হয় সেটা কিন্তু একটা এক্সট্রা হেডেক হয়ে যায়। আচ্ছা, যদি আমি রিমোট জায়গায় যাচ্ছি, যেখানে আমার এটিএম নেই বা হয়তো আমার কার্ড কাজ করবে না, সেখানে আমাকে ক্যাশ ক্যারি করতে হবে, আমাকে ব্যাটারি ক্যারি করতে হবে, কারণ আমার মোবাইল ফোনের ব্যাটারি হয়তো শেষ হয়ে যেতে পারে, আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যেতে পারে। তাহলে সেখানে গিয়ে আমার অসুবিধাগুলো যাতে না হয়, সেই জিনিসগুলোর জন্য চার্জার বা ব্যাটারিজ আমাকে এক্সট্রা ক্যারি করতে হবে। ড্রাই ফুড, এটাও ইম্পর্টেন্ট। ফিল্ড করতে করতে এটা অনেক সময় হয় যে স্টুডেন্টরা ফিল্ড করছে, একটা হয়তো দুপুরবেলাটা কেটেই গেল, খাওয়াই হলো না, খিদে পাচ্ছে, তখন কি করবে? নিজের কাছে যদি কিছু কেক বা বিস্কিট এগুলো যদি ক্যারি করো, এগুলো তখন খুব কাজে লাগে। মেডিসিন, এটা অবশ্যই অবশ্যই তোমার ফিল্ডের আগে, যে কোনো ফিল্ড, এটা তুমি যদি আশেপাশেও যাও, বাড়ির কাছে থেকেও তুমি ফিল্ডে গিয়ে থাকছো, সেখানেও যদি তুমি থাকো, সেটা তোমার যদি নিজের গ্রামও হয়, বাড়িও হয়, বাড়ি থেকে বেরোনোর আগে ব্যাগে কিন্তু তোমার ইমার্জেন্সি কিছু মেডিসিন থাকবে। ঠিক আছে? আমব্রেলা, রেনকোট, যেরকম যদি বৃষ্টি, সেটা আগেন ওয়েদার বুঝে। আর জুতো হবে ঠিকঠাক, না হলে কিন্তু হাঁটতে অসুবিধা, কারণ ফিল্ড ওয়ার্ক মানেই হাঁটা, না হাঁটলে তুমি দেখতে পাবে না, না হাঁটলে তুমি ওই অবজারভেশনটা করতে পারবে না। অবশ্যই গাড়ির ব্যবহার হবে, কিন্তু কিছুটা না হলেও হাঁটতে আমাদের হয়। আরেকটা জিনিস আমাদের তৈরি করতে হয়, এটা একটা কাজের জিনিস, এটার ইনফ্যাক্ট ভূগোলের স্টুডেন্টদের শেখানো হয়, কোয়েশ্চেনের সার্ভে শিট কি করে তৈরি করতে হয়, মানে কি কি প্রশ্ন করবে সেই প্রশ্নের একটা আগে থেকেই একটা লিস্ট বানিয়ে নেওয়া।
কোয়েশ্চেনার দু ধরনের হয়, এই পাশে যদি দেখো স্ট্রাকচার্ড এন্ড ওপেন এন্ডেড। স্ট্রাকচার্ড হলো এইখানে যে ধরনের, ধরো বাবার নাম কি, তোমার নাম কি, বাড়িতে কজন আছেন, ইনকাম কত, মান্থলি ইনকাম কত, এরকম যদি আমি প্রশ্ন রাখি সেটা হলো আমার স্ট্রাকচার্ড কোয়েশ্চেনার। আর ওপেন এন্ডেড হলো, ধরো আমি যদি গিয়ে জিজ্ঞেস করি যে পার্টিশনে আপনি যখন ওপার ওপার বাংলা থেকে এপার বাংলায় এলেন আপনার অভিজ্ঞতা কি, এটা একটা কোয়েশ্চেন, তার উত্তরটা কিন্তু অনেকটা লম্বা হতে পারে, বড় হতে পারে, সেখানে কিন্তু আমার ওই রকম কোনো মানে টিক বক্স দেওয়ার মতো জায়গা থাকছে না, সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেনের। আমি হার্ড কপিতে এই কোয়েশ্চেন্স গুলো করতে পারি, আমরা যেগুলো ফিল্ডে করে থাকি সাধারণত হার্ড কপি ক্যারি করি। আজকাল যেটা খুব কমনলি হয়, অনেক সময় দেখবে অনেক রিসার্চ স্কলার স্টুডেন্টরা তারা কিন্তু গুগল শিট বানায়, গুগল শিট বানিয়ে তারা সার্কুলেট করে এবং সেটাকে ফিল আপ করলেও আমাদের কিন্তু সেটাও এক ধরনের কোয়েশ্চেনের। দুটোই ব্যবহার করা যেতে পারে ফিল্ডে। সাধারণত হার্ড কপিটাই আমরা এখনো প্রেফার করি। ধরো একটা গ্রামে গেলে সেখানে তো তোমার পক্ষে গুগল শিট ইন্টারনেট থাকবে কিনা সেটাই জানা নেই, তাই হার্ড কপি এবং একদম ডিরেক্টলি যাদের সাথে আমি কথা বলছি তাদের সাথে প্রশ্ন করে তাদের থেকে কথা বলে ঠিক করা। সেই জন্যই আজকে এসআইআর এর কাজটাও কিন্তু তোমরা যদি লক্ষ্য করো ওটা কিন্তু হার্ড কপিতেই দেওয়া হচ্ছে ফর্মটা ফিল আপ করার জন্য। চাইলে গুগল শিটে করা যেত কিন্তু গুগল শিটে করা হচ্ছে না, সেটার কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, যদি যেটা বললাম ওরাল হিস্ট্রির জন্য আর একটা এক্সট্রা জিনিস লাগে, সেটা হলো কনসেন্ট ফর্ম। মানে আপনার নাম আমরা জানাতে পারবো কিনা, আপনার ছবি আমরা দিতে পারবো কিনা, বা আপনি যা বলছেন সেগুলো আমরা কতটা পাবলিশ করতে পারবো, সেই জিনিসগুলো মানে সেটা আমি কতটা আমার গবেষণার কাজে ব্যবহার করতে পারবো বা বইয়ে ব্যবহার করতে পারবো, সেটার জন্য আমাকে কিন্তু যার থেকে আমি ডেটাগুলো নিচ্ছি তাকে কিন্তু আমাকে একটা কনসেন্ট ফর্ম সাইন করাতে হয়। এটা আমি আবার বললাম ওরাল হিস্ট্রির ক্ষেত্রে বিশেষভাবে হয় কনসেন্ট ফর্মটা, কারণ এটা নাম্বার বা ডেটা নয়, এখানে কিন্তু অনেক পার্সোনাল কথাবার্তাও থাকতে পারে যেটা হয়তো তারা হয়তো চান না যে সেটা কোথাও পাবলিশ হয় বা তাদের নাম হয়তো বেরিয়ে আসে। আচ্ছা, এবার একটুখানি ব্রেক, সেটা হলো যে একটু বলি এবার স্যাম্পলিং এর ব্যাপারে। মানে আমি যাব একটা জায়গায়, এই প্রিপারেশনটাও আমরা একটু আগের থেকে নিয়ে থাকি। সেটা হলো যে আমি আমার যে জায়গাটা, ধরো একটা গ্রামে অনেক মানুষ আছেন, আমি কাদেরকে গিয়ে প্রশ্নটা করব, এটা একটা মানে প্রশ্ন থাকে। তো সেটার মধ্যে আমার দুটো ভাবে আমি করি, আমি দেখাচ্ছি তোমাদের। এটা প্রথমটা হলো র্যান্ডম স্যাম্পলিং, একটা হলো স্যাম্পল তোমার এই যে ফার্স্টটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটা হলো প্রত্যেকজনকে যদি 1 2 3 4 5 6 7 8 করে আমি নাম্বার দিই, তারপরে র্যান্ডম নাম্বার জেনারেট করা হয়। সেই র্যান্ডম নাম্বারটা ওই এক মানে ঠিক মানে তোমার যে হয়তো 1, তারপরে হয়তো 5 এলো, তারপরে 7 এলো, এইভাবে আমরা একটা স্যাম্পল সাইজ তুলে ফেলি। এটা কখন করি, ধরো যখন একটা গ্রামে বা একটা জায়গায় ধরো প্রচুর মানুষ আছে, সেখানে আমার হাতে অত সময় নেই, তাহলে এই স্যাম্পলিংটা হলো একটা এমন টেকনিক যেটাতে কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমি যে এটার যে আমি ইয়েটা পাচ্ছি, আমার যে ফাইনাল যে আউটপুটটা সেটা কিন্তু মানে যথেষ্ট সঠিক এবং এটা একদম সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক্যাল একটি মেথড, সেটা থেকে আমার একদম উত্তরগুলো ঠিকঠাকই আসবে। এনএসএসও বলে একটি অর্গানাইজেশন আছে, তারা কিন্তু এই এক একটি হাউস হোল্ড ধরে খুব ডিটেল সার্ভে করে এবং এই এনএসএস ডেটা থেকে প্রচুর মানে রিসার্চের গবেষণার কাজ হয়। এই যে স্যাম্পল করে কোন বাড়িটা থেকে এই ডেটাটা তুলেছে সেটা কিন্তু র্যান্ডম নাম্বার ভিত্তি করেছে, বা আরো হয়তো কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে, আমি সেটা অতটা বলতে পারবো না। সেইভাবে কিন্তু তারা ওই স্যাম্পলটা তুলে নিচ্ছে। তাহলে 100% অনেক সময় আমাদের পক্ষে সার্ভে করা সম্ভব হয় না, তাহলে তখন আমরা এই স্যাম্পলিং মেথডটা ব্যবহার করে থাকি। সিস্টেম্যাটিকটা দেখো যে আমি এই যে দুজন বাদ দিয়ে একজনকে আমি চুজ করছি, তাহলে এই পপুলেশনটাকে আমি সাজিয়ে দিয়ে এইভাবে আমি করতে পারি। স্ট্র্যাটিফাইড হলো আমি লেয়ারে ভাগ করলাম, ধরো সেটা ডিফারেন্ট, এখানে যেরকম বলা হয়েছে এজ জেন্ডার, সেটা আমার ইনকাম হতে পারে বা যে কোনো বিষয় হতে পারে। ধরো আমি গরিব মানুষদের কিছু বিষয় নিয়ে, তাদের হয়তো জলের ব্যবহার বা তাদের সেটা নিয়ে কি প্রবলেম বা কি সমস্যা সেইটার বিষয়ে আমি একটা সার্ভে করতে চাইছি, তাহলে আমি স্বাভাবিক আমি ফ্ল্যাট বাড়িতে গিয়ে সেই সার্ভে করবো না, বা যাদের ধরো পাকা বাড়ি আছে তাদের বাড়িতে হয়তো যাব না। আমি গরিব মানুষ, তাহলে একটা পার্টিকুলার ইনকাম লেভেলের ভিত্তিতে আমি সেই স্ট্র্যাটিফিকেশনটা করব বা লেয়ারিংটা করব, সেইটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং।
আর হলো ক্লাস্টার স্যাম্পলিং, সেটা হলো আমি পপুলেশনটাকে জিওগ্রাফিক এরিয়াস মানে ধরো ওয়ার্ড ওয়াইজ বা ভিলেজ ওয়াইজ বা যে কোনো একটা জিওগ্রাফিক এন্টিটি হিসেবে মানে মানে একটা কি বলবো একটা মানে কোনো একটা জিওগ্রাফিক প্যারামিটার মানে সেটা একটা এরিয়া ভিত্তিক, সেই ভিত্তিতে আমি যদি ক্লাস্টার করে ফেলি এবং ওই তার মধ্যে আমি র্যান্ডমলি তুলি। এটা আমি বলছি এই ধরনের কাজটা সাধারণত করা হয় ধরো কলকাতার ওয়ার্ডের ক্ষেত্রে, ধরো প্রচুর ওয়ার্ড, তাহলে কোন ওয়ার্ডটা নেবো কোন ওয়ার্ডটা নেবো না অনেক সময় ক্লাস্টার স্যাম্পলিং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করা হয়। এগোই, সেটা হলো নন র্যান্ডম স্যাম্পলিং। এটা দেখো, এটা এরকম ইন্টারেস্টিং। ধরো আমি আমার কনভিনিয়েন্সে আমি স্যাম্পলিং করছি, ধরো অ্যাক্সেসিবল যাদের এই এই পার্টিকুলার বিষয়টা আমি একদম বলছি, এটা সাধারণত তোমার এই ওরাল হিস্ট্রির ক্ষেত্রে হয়। সবাই তো কথা বলতে চাইছে না, আমি এগুলো জিজ্ঞেস করছি, তো আমি তার কাছেই যাবো যারা অ্যাক্সেসিবল। তাহলে কনভিনিয়েন্স, আমার কনভিনিয়েন্স তার কনভিনিয়েন্স, এটা দেখছি। কোটা স্যাম্পলিং, এটা অনেকটা ওই স্ট্র্যাটিফাইড। তারপরে হলো জাজমেন্টাল স্যাম্পলিং, আমি হ্যান্ড পিক আপ করছি, যারা আমার মনে হচ্ছে যে এ ভালো বলতে পারবে, আমি তার সাথেই কথা বলছি। তারপরে একটা হলো স্নোবল স্যাম্পলিং, এটা খুব ইম্পর্টেন্ট, যে একজন আমাকে আরেকজনের কাছে নিয়ে যাচ্ছে। এটা আমরা খুব ব্যবহার করে থাকি কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে, কারণ খুব অসুবিধা হয়, তাহলে একজন চেনা মানুষ আরেকজনের কাছে নিয়ে গেল, তখন এই স্নোবল স্যাম্পলিংটা খুব কাজে দেয়। আর ভলেন্টারি রেসপন্স, কেউ নিজে থেকেই বলতে চাইছে, তাহলে তো খুবই ভালো। তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি ফিল্ডে যাওয়ার আগে, কারণ ফিল্ডে গিয়ে আমাকে এই জিনিসটা, তখন আমি ফিল্ডে গিয়ে আমি কি করব তখন ভেবে পাচ্ছি না, এটা আমার হলে খুব মুশকিল, আমাকে আগে থেকেই প্রিপারেশন গুলো নিতে হবে। আচ্ছা, রিকনসেন্স সার্ভে বলে একটা জিনিস আছে, রেকি বলে, সেটা হলো যে আমি অ্যাকচুয়ালি ফিল্ডে যাওয়ার আগে অনেক ক্ষেত্রে কি করা হয়, একটা ছোট জায়গা ধরে বা ঘুরে, সেখানে তো ডিটেলে ঢুকলাম না, একটু ঘুরে জায়গাটা দেখে নিলাম, সেটাকে বলে রেকি সার্ভে। এই রেকি সার্ভেটা স্পেশালি তোমার ধরো এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স মানে জায়গাটা কেমন আমি একদম একটু আগেই দেখে এলাম, এটা অনেক সময় টিচাররাও করে থাকেন, বা অনেক ক্ষেত্রে আমি বলছি এটা স্পেশালি গবেষণার ক্ষেত্রে হয়, যে যখন স্টাডি এরিয়াতে সরাসরি যাওয়ার আগে একবার একটু ঘুরে দেখা। এই একটা এক্সাম্পল দেখো, এটা হলো যে ঘাটশিলাতে সার্ভে করতে যাওয়ার আগে এই 2012-তে আমি একবার ঘুরে এলাম, গিয়ে দেখি যে জায়গাটা কেমন, কারণ তার আগে তো আমার কোনো আইডিয়া নেই, আমি তো দেখছি কিন্তু যতক্ষণ না অ্যাকচুয়ালি ফিল্ডে যাব জায়গাটার সম্পর্কে তো কোনো আইডিয়া হবে না। এইটা কিন্তু শুধু একদিন গিয়ে ঘুরে দেখা, কিন্তু কারোর সাথে কথাও বলা না, কিছুই না, ঠিক আছে, এগুলোকে বলা হয় রেকি। এবং রেকি এই তোমার জার্নালিস্টরা খুব ব্যবহার করে থাকে রেকি, বা ফিল্ম যারা শুট করে তারা কিন্তু এই রেকি সার্ভে করে, কারণ ধরো একটা পার্টিকুলার লোকেশনে শুটিং করবে কিনা সেটা দেখার জন্য আগেই একবার গিয়ে ভিজিট করে দিন। সত্যজিৎ রায়ও কিন্তু করতেন, ওনার সিনেমা শুটিং করার আগে উনি আগে রেকি করে দেখতেন, যে এখানটা আমি দেখে এলাম, এই জায়গাটা আমার ভালো, তবেই আমি এখানটা কি, তবেই তো আমি আমার পুরো দলবলকে নিয়ে যাব, না হলে আগে থেকে আমি ওই কস্টটা তো আমার মানে আমার প্রিপারেশনটা যেটা আমি বলতে চাইছি খুব জরুরি, সেটার জন্য নানান রকম বিষয় নানান মানুষে নানান ভাবে সেইটা কিন্তু করতে পারে। আচ্ছা, এবার হলো আমাদের ফিল্ড ওয়ার্ক, যেটা আমাদের অ্যাকচুয়ালি আমরা গিয়ে যে কাজটা করব, সেটা হলো ফিজিক্যাল বা ভার্চুয়াল প্রেজেন্স অফ দ্য সার্ভেয়ার, মানে হয় অ্যাকচুয়ালি ফিজিক্যালি যাওয়াটাকে আমি বলবো ফিল্ড ওয়ার্ক, বাট এখন ওই কিছুটা ভার্চুয়ালিও হচ্ছে। ধরো ওরাল হিস্ট্রির ক্ষেত্রে ধরো এই তোমার গুগল মিটের মাধ্যমেও কিন্তু আমি কারোর ইন্টারভিউ নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি আমার ফিল্ড ওয়ার্ক না? ইয়েস, দ্যাট ইজ অলসো মাই ফিল্ড ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হলো গ্রাউন্ড সার্ভে উইথ ইনস্ট্রুমেন্টস। এটা একটা মানে আমাদেরই কলেজের প্রেসিডেন্সি কলেজের আমার কিছু জুনিয়র ওরা সার্ভে করছে, এইটা খুব কমন, এখনো দেখবে যে ইঞ্জিনিয়ারিং যারা রাস্তা বানাচ্ছেন ওনারা কিন্তু এই সার্ভে গুলো করে থাকেন, যে সার্ভে ইনস্ট্রুমেন্টস ধরে, ঠিক আছে। তাছাড়াও আরো আছে যে ধরো সয়েল সেডিমেন্টেশন স্যাম্পলিং, জিওলজিক্যাল সার্ভে, এই ধরনের যেগুলো একদম ফিজিক্যাল প্যারামিটার্স মাপা হচ্ছে সেই জিনিসগুলো সম্পর্কে তোমার সেই সার্ভে গুলো হচ্ছে। এটা হলো সোশিও ইকোনমিক সার্ভে, এটা আঙ্গালুতে 2008-এ আমি আমার ইউজি ফিল্ডে এই সার্ভেটা করতে গেছি, আমরা সাউথের একটা ভিলেজে গেছিলাম, গ্রামে গেছিলাম, সেখানে গিয়ে এই সার্ভেটা করছি। এই সোশিও ইকোনমিক আমার ফর্ম আছে হাতে দেখতে পাচ্ছ, এদের সাথে কথা বলে ওইটা ফিল আপ করছি, যে এই ভদ্রমহিলারা বলছেন আর কি, যে একজন ট্রান্সলেটারও ছিলেন কারণ একটু ভাষায় সমস্যা হচ্ছিল, কিন্তু মোটামুটি ইংরেজি সাউথে বলতে পারে, তো সেই ক্ষেত্রে অত অসুবিধা হয়নি। এখানেই ভাষার ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়।
ঠিক আছে, এটা হলো তোমার ঝাড়গ্রামের ওইখানেই আর কি একজন ভদ্রলোকের সাথে কথা হচ্ছে। এটা হলো ফ্লাড পারসেপশন, মানে ফ্লাড, ওখানে বন্যা হয়, তো বন্যার বিষয় আর কি মনে হচ্ছে, এটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেনের ছিল। সেখানে কিন্তু আমি তাদের ফ্লাড সার্ভিস পারসেপশন বা ফ্লাড তারা কি মনে করে সেই বিষয়টা কিন্তু নোট ডাউন করছি। আচ্ছা, আরেকটা দেখাই সোশিও ইকোনমিক সার্ভে, এটা আমরা করেছিলাম কুমোরটুলিতে আমাদের স্টুডেন্টদের সাথে 2019 সালে। ওদের ইউজি আন্ডার গ্রাজুয়েটে ওদের কোর্সের এটা একটা অংশ ছিল। তো এই আমার স্টুডেন্ট গিয়ে এই ওদের ওটা একদমই সোশিও ইকোনমিক কম্পোনেন্টটাই ছিল, স্ট্রাকচার্ড কোয়েশ্চেনারি ছিল। তবে আমি আর আরেক আমার যে সঙ্গে আর কি যিনি পড়াতেন, আমরা দুজন আরো তাছাড়াও কুমোরদের সাথে কথা বলে এমনি একটুখানি, যেহেতু ব্যাপারটা নিয়ে তোমার জায়গাটা বিষয়ে তো তোমাকে কিছু লিখতে হবে, সবটাই তো তুমি শুধু ডেটা দিয়ে দেখাতে পারবে না, তো সেই গল্পগুলো কিন্তু আমরা কিছুটা ক্যাপচার করেছিলাম। আচ্ছা, ফিল্ড মানে তো শুধু আমাদের এতক্ষণ যেটা বলছিলাম যে ফিল্ড মানে কি শুধুই গিয়ে ডেটা কালেকশন করা না, ফিল্ড মানে কিন্তু ভীষণ মজা। মানে স্পেশালি যখন কলেজ থেকে যাওয়া হতো বা গ্রুপে যখন যাওয়া হয়, তখন এই ফিল্ডের বন্ডিং একটা আলাদাই। এবং আমরা এখনো মনে করি যে ওই ফিল্ডে যা আমাদের সাথে হয়েছে, তারপরে কিন্তু আমার ওই সেই মানে আমাদের কলেজের যে বান্ধবীদের সাথে ওইখানে একটা সম্পর্ক আলাদা রকম হয়ে যায়। তো মজার ঘটনা হয়, মজার মানে রাত্রির জেগে আড্ডা মারা, ঠিক আছে, একসাথে হয়তো সিনেমা দেখা, নানান কিছু গল্প, ভূতের গল্প, ভয় দেখানো, এগুলো তো হয়েই থাকে। তো এটা কিন্তু একটা বন্ডিং এর জায়গা, একটা হিউম্যান কানেকশন হয়। এক তো তোমার ফিল্ড যাদের করছো, ফিল্ড যাদের সাথে কথা বলছো বা আশপাশ দেখছো সেটা, আর একটা হলো তোমাদের সাথে সহপাঠী যারা যাচ্ছেন, টিচার যারা যাচ্ছেন, তাদের সাথেও কিন্তু একটা আলাদা রকমই সম্পর্ক হয়ে যায়। এই যে এরা দুজন গেছে, এরা আমার বিশ্বভারতীর জুনিয়র দুইজন, ওরা এখানে গরু দেখে ওই মেয়েটি ভয় পেয়ে এক পাশে চলে গেছে। আচ্ছা, এখানে এই কি ছাত্রছাত্রীগুলো এরা জেভিয়ার্স কলেজের, এরা এই সাঁকোটা পার হতে ভীষণ ভয় পাচ্ছে জয়ন্তীতে। এবং এরপরেই একটা ঘটনা ঘটলো, প্রচন্ড বৃষ্টি, মানে সে এত বৃষ্টি, আমরা ওইখানে একটা ছাউনির তলায় মানে ভয় পাচ্ছি। আমি তো এই ভয় পাচ্ছি যে নদীর একদম ধারেই আমরা দাঁড়িয়ে আছি, যদি বাই চান্স হরকাবান চলে আসে। তো এইগুলো কিন্তু আমাদের ফিল্ডের একটা পার্ট, এবং এগুলো মজা, এগুলো আনন্দ। আচ্ছা, ফিল্ড হলো একটা অভিজ্ঞতা। এটা আমি তোমাদের স্পেশালি বলতে চাই, আমরা যারা শহরে থাকি, আমাদের কাছে এই গ্রাম, আমাদের স্পেশালি ছাত্রছাত্রীদের কিন্তু গ্রাম সম্পর্কে ধারণা খুব একটা থাকে না। এই ফিল্ডের মাধ্যমে কিন্তু তাদের একটা ধারণা তৈরি হয়, গ্রাম কেমন হতে পারে, মানুষজন কেমন করে থাকেন, তাদের কোনোই ধারণা থাকে না। আমিও নিজে মনে করি যে আমি ফিল্ডে যাওয়ার আগে কিন্তু আমার অভিজ্ঞতা ছিল না, ফিল্ডে গিয়ে মানুষের সাথে কথা বলে কিন্তু সেই অভিজ্ঞতাটা হয়েছে। তাতে কিন্তু আমরা কিন্তু আরো ভালো মানুষ হয়তো হওয়ার চেষ্টা করতে পারি এই ফিল্ডের মাধ্যমে। ঠিক আছে, এগুলো কিছু ফিল্ড ফটোগ্রাফ, ফিল্ড থেকে তোলা। এই যে এই একটি গ্রামে আমরা গেছি, পরের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই গ্রামটিতে প্রচন্ড তোমার বন্যা হয়, ঠিক আছে। তো আমরা তাদেরকে গিয়ে বন্যার বিষয়ে জিজ্ঞেস করছি, ফ্লাড পারসেপশন। এখানে এই ভদ্রমহিলা আসেন, কুল গাছ আছে, সে প্রচুর কুল হয়েছে। এ হলো আমারই আর কি জুনিয়র স্কলার, ওকে আমাদের সবাইকে এত যাও তোমরা কুল নিয়ে যাও, এই যে আন্তরিকতাটা, সেটা কিন্তু আমরা গিয়ে ফিল্ড ওয়ার্কে কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু ফিল করি। সেটা কিন্তু নানান রকম অভিজ্ঞতা হয়, সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয় তা না, বাজে অভিজ্ঞতাও হয়, কিন্তু এই অভিজ্ঞতাগুলো হলো ফিল্ডের একটি পার্ট। এই যে এখানে গিয়ে তুমি দেখো তাদের এই গ্রামের এই অবস্থা, প্রত্যেক বছর বন্যায় তাদের গ্রাম তোমার ভেসে যায়। এবং এই তোমার মানে একটি গভর্নমেন্ট অফিস থেকেই আর কি ওরা বালির বস্তা ফেলে রেখেছে এইভাবে। এবং এগুলো দেখেও খারাপ লাগছে, কিন্তু তারা এত খুশি হয়েছে, মানে এটা বেশ একটি ইন্টিরিয়ার জায়গায়, তারা এত খুশি হয়েছে আমরা তাদের কাছে গেছি। এবং মানে আমাদেরও একটা, সত্যি আমি বলবো যে একটা অভিজ্ঞতা, মানে আমারও চোখ খোলা, মানে এই ঘটনাগুলো হয়, আমি তো ফিল্ডে না গেলে এগুলো জানতে পারতাম না। আর আমি যদি ওই স্যাটেলাইট ইমেজারি দেখে আমার ফিল্ড ওয়ার্ক করতাম, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার চোখে পড়তো না। তাই ফিল্ড ওয়ার্ক খুব জরুরি। আচ্ছা, এবার আসি কোয়ালিটেটিভ ফিল্ড ওয়ার্কের কথা। স্যার প্রথমেই বললেন ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ এর কথা, তো আমি কিছুটা ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে শিফট করেছি। তো এই যে ছাত্রীটি তোমরা দেখতে পাচ্ছ, এ কিন্তু জিওগ্রাফির নয়, এ হলো হিস্ট্রি। এই ইন্টারভিউ নিচ্ছে এই ভদ্রলোকের, ইনি ভবানীপুরের একটি রেসিডেন্ট, মানে একটি জায়গা হলো আমাদের কলকাতা শহরের একটি অংশ, এলাকা হলো ভবানীপুর। সেই ভবানীপুরে আমরা একটা সার্ভে করেছিলাম। সার্ভেতে ওই কিছু মানুষকে আমরা
ভবানীপুর আগে কেমন ছিল সেই বিষয়ে তাদেরকে প্রশ্ন করাতে তারা আমাদেরকে নানান রকম গল্প বলে, অনেক মানে তাদের অনেক রকমের অভিজ্ঞতা তারা আমাদের সাথে শেয়ার করে, আগে কারা থাকতেন, কিরকম ছিল পাড়ায়, তাদের কি কি অভিজ্ঞতা, চড়কের মেলা হতো, নানান ধরনের এই যে জিনিসগুলো সেগুলোকে আমরা যখন ডকুমেন্ট করছি সেটা হলো আমার এটা ওরাল হিস্ট্রির ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ওনাকে কনসেন্ট ফর্ম সাইন করানো হয়েছে। এখানে আমাদের জার্নালিজম ডিপার্টমেন্ট আগের কলেজে ওরা ভিডিও করেছিল, তো ভিডিও না করলেও অডিও রেকর্ডিংটা সাধারণত করা হয় এই ক্ষেত্রে, এবং পরবর্তী পর্যায়ে আমি সেটা দেখাবো যে আমাদের ট্রান্সক্রাইব করে সেই রেকর্ডস গুলো থেকে আমাদের কিছু ডেটা বার করতে হয়। তো এটা একটা ওয়ে, এটা ওই সেমই ওই কাজটাতেই আর কি। দেখতে পাচ্ছ এখানে এই ছেলেটিও হিস্ট্রি, এরাও গিয়ে এই ভদ্রমহিলা ইন্টারভিউ নিচ্ছে। এটা ওই প্রজেক্টেরই অংশ। এখানে দেখো আমরা ছবি তুলেছি কিছু, এরকম নানান ধরনের মানুষের বাড়ি গিয়ে কিছু পুরনো বাড়ি তাদের যাদের আছে তারা তাদের গল্প বলছেন। ইনি একজন প্রফেসর বটানির, উনি ওনার দাদুর ছবি দেখাচ্ছেন আর কি আমাদেরকে, এবং একটা অন্য ধরনের অভিজ্ঞতা। আমাদের সাধারণত ভূগোলের সোশিও ইকোনমিক ফিল্ড বা ফিজিক্যাল ফিল্ডের পরে এই অভিজ্ঞতাগুলো একেবারে অন্যরকম, এবং এই ধরনের ফিল্ড ওয়ার্কও কিন্তু হয়ে থাকে। আচ্ছা, ফিল্ড ওয়ার্কটাকে আমি কিভাবে নথিভুক্ত করবো? প্রথমেই তো আমি আর কি টাইপ করতে শুরু করব না। সাধারণত যেটা করা হয়, এবং এই মেথডটা এখনো অনেক ইউনিভার্সিটিতে ফলো করা হয়, স্টুডেন্টদের বলা হয় একটা ফিল্ড ডায়েরি রাখতে, হাতে লিখে, ফিল্ড জার্নাল, ঠিক আছে, যেখানে তুমি যা যা দেখছো, তোমার যা যা অভিজ্ঞতা হচ্ছে, ভালো মন্দ অবজারভেশন গুলো তুমি লিখে রাখলে, এই যে ছোট ছোট দেখো স্কেচ করে রাখলো। তাছাড়াও ডেটা তো আলাদা ডেটা শিট থাকে, কিন্তু ডেটা শিট থাকা মানে ডেটা শিট ছাড়াও অনেক সময় অভিজ্ঞতাগুলো আমাদের জরুরি, সেগুলো আমাদের লিখে রাখা, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে এটা একটা জিওলজির ফিল্ড স্কেচ বই, আর্কিটেকচারের ক্ষেত্রে হয়, আমি পরের স্লাইডে দেখাবো, যে তারা বসে ধরো ওখানেই একটা ছবি রাফলি এঁকে দেখে নিচ্ছে যে কোথায় কি আছে, এবং দেখছো এটা একটা ফিল্ড স্কেচ বুক, এটাকে ফেয়ার করলে এখানে কিন্তু স্টুডেন্ট অলরেডি অর্ধেক ডেটার কাজ করে ফেলেছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে আমি আমার ফিল্ড ওয়ার্কটাকে মানে নথিভুক্ত করব। Before I publish it, but before it becomes a report, I have to make sure that. এটা দেখো, এটা হলো আর্কিটেক্ট স্কেচবুক। ওদেরকে এটা শেখানোই হয়, আর্কিটেকচার স্কুলগুলোতে ওরা শেখায় একটি বাড়ির ওরা চটপট, এবং এগুলো খুব তাড়াতাড়ি স্কেচ করে ওরা ওই অবজারভেশন, মানে ধরো রুফটা কিরকম, স্টাইলটা কিরকম, এই সমস্ত জিনিস কিন্তু ওরা ডিটেলে একটা ফিল্ড ওয়ার্কে ওদের কিন্তু থাকে, এবং ওদের এইটাই কম্পালসারি, মানে তুমি কিছু করার আগে তোমার ফিল্ড নোট থাকতে হবে। তুমি ফিল্ডে গেলে তুমি কিছুই লিখলে না, তাহলে কিন্তু তুমি ফিল্ড নোট, তোমার কিন্তু ফিল্ড ওয়ার্ক কমপ্লিট হলো না। আর এই ফিল্ড ওয়ার্কের ফিল্ড নোটটা আমি বলবো এখনো অবধি, যে যতই আমি ডিজিটাল এজে আসি, হাতে লিখে করলে যে করছে তার কাজটা অনেক ভালো হয়। আচ্ছা, ফিল্ড ওয়ার্ক গেল, এবার এলাম আমি পোস্ট ফিল্ড ওয়ার্ক। প্রথমে আমরা যাচ্ছি কোয়ান্টিটেটিভ ডেটায়, যেখানে আমার নাম্বারস এ ডিল করা হয়। সেখানে আমরা সাধারণত ডেটাটাকে নিয়ে প্রথমেই ফিরে এসে যেটা করি ডেটা ট্যাবুলেশন, তারপরে এই ধরনের কিছু টেবিলস বানানো হয়, এবং তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। সেটা আমার কি ধরনের ডেটা, আমার বার বা পাই বা আরো অনেক রকমের ওয়েজ আছে যেগুলো দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি ডেটা, সেগুলো আমি ব্যবহার করতে পারি। এটার পরবর্তী পর্যায়ে আমি এই ডেটাটাকে অ্যানালাইজ করে এটাকে বিষয়ে আমি বুঝে তবে আমি রিপোর্টটা লিখবো। তো রিপোর্ট রাইটিং কামস আফটার ডেটা ট্যাবুলেশন এন্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। অ্যান্ড ফাইনালি পাবলিকেশন কিভাবে হতে পারে? একটা পেপারের ফর্মে হতে পারে, সাধারণত ডিসার্টেশন গুলো রিপোর্ট ফর্মে থাকে, বা থিসিস ফর্মে হতে পারে, পিএইচডি যেগুলো কাজ থাকে, বা এটা একটা বইও হয়ে যেতে পারে, বা যে কোনো ধরনের আর্ট ফর্ম হিসেবে আমি করতে পারি। চার্ট, আমরা যদি ধরো একটা চার্টে ধরো গ্লোবাল ওয়ার্মিং এর উপরে আমি একটা পাবলিকেশন করতে চাই, তার আমি ফিল্ড ওয়ার্ক করেছি, তাহলে তারপরে সেটা নিয়ে আমি একটা চার্ট বানাতে পারি। তাহলে আর্ট ফর্ম দিয়েও কিন্তু আমি আমার এম্পেরিক্যাল স্টাডিটাকে আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। আমি সেটারও এক্সাম্পল দেখাবো তোমাদের, ঠিক আছে। এগুলো হলো আমার কিছু রিপোর্ট কেমন দেখতে হয়। সাধারণত কলেজে ডিসার্টেশন রিপোর্টস গুলো এরকম দেখতে হয়, বা থিসিসও অনেক সময় এই ধরনের দেখতে হয়।
আচ্ছা, এবার চলে আসি কোয়ালিটেটিভ স্টাডিজ এর ক্ষেত্রে। কোয়ালিটেটিভ স্টাডিজ মানে যেখানে ওই ন্যারেশন টাইপের তোমার ডেটা ছিল, সেখানে আমরা অনেক সময় যদি ধরো বাংলায় বলে থাকে বা হিন্দিতে বলে থাকে বা যে কোনো অন্য ভাষায় বলে থাকে, প্রথমে আমরা ট্রান্সলেট করব যে ভাষাটাই আমরা বুঝি। তাহলে তুমি যদি ইংরেজিতে মানে ইংরেজি থেকে তুমি বাংলাও করে নিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। ট্রান্সলেট করে ট্রান্সক্রাইব করা, ট্রান্সক্রাইব মানে লিখে ফেলা। মানে আমি ধরো অডিও রেকর্ড করেছিলাম, অডিও রেকর্ড গুলো কিন্তু আমাকে প্রথমে অ্যাজ ইট ইজ যেভাবে বলেছেন সেইভাবে সেটাকে ট্রান্সক্রাইব করতে হবে। এবং এটাও কিন্তু একটা স্কিল যেটা কিন্তু স্টুডেন্টদের শেখানো হয়। এবং এই ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের কাজ প্রচুর হিউম্যানিটিজ আর সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদেরকে কিন্তু অনেক সময় করতে দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট। এটার পরে আসে কোডিং। ওই গোটা যে ডেটাটা তুমি পেলে, এখন অনেক সফটওয়্যার হয়ে গেছে, সেটা থেকেও করা যায় আর হাতেও করা যায়। তোমাকে বার করতে হবে যে আমি কি কি থিম বা কি কি বিষয় উঠে আসছে ওই ডেটাটা থেকে, সেই ভিত্তিতে তুমি তোমার পেপারটাকে সাজাবে বা সেই ভিত্তিতে তোমার অ্যানালিসিসটা হবে বা থিওরিজ গুলো তোমার ঢুকবে। তারপরে আসবে আমার অ্যানালিসিস এন্ড রিপোর্ট রাইটিং, ফাইনালি আবার পাবলিকেশন ইন দ্য ফর্ম অফ পেপার, রিপোর্ট আর আর্ট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এটার আমি এক্সাম্পল দেখাচ্ছি। ওই ফ্লাডের যে কাজটা করেছিলাম সেটার কিন্তু এই পাবলিকেশনটা আমার হয়েছিল। ফ্লাড ন্যারেটিভস, লক্ষ্য করো আমি কিন্তু একদম ন্যারেটিভ ধরে আমি কিন্তু আমার পেপারটা লিখেছি। আর ভবানীপুরের যে কাজটা হয়েছিল সেইটাতে আমরা একটা বই করেছি, আমাদের স্টুডেন্টরা তাদের ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনটা প্রথমে করে, তারপরে তারা এক একটা চ্যাপ্টার লেখে, সেই চ্যাপ্টার গুলোকে আমরা সব একসাথে করে অনেক মানে মানুষের গল্প, সেগুলোকে একসাথে একটা কম্পাইল করে কিন্তু একটা বই করেছি। তো সেইভাবেও কিন্তু আমাদের কাজগুলো কিন্তু ফিল্ড ওয়ার্কটা কিন্তু ডিরেক্টলি একটা রিপোর্ট বা একটা পেপার সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইটা আরেকটা ভেরি রিসেন্ট আমার কাজ, এটা রিসেন্টলি বেরিয়েছে। সেটা হলো যে আমরা কিছু সেমেটারি মানে কবরস্থান, সেখানে খ্রিস্টান কবরস্থান, মুসলিম কবরস্থান, এগুলোতে আমরা কলকাতা শহরে গেছি। সেখানে আমরা কিছু জিনিস অবজার্ভ করেছি। এখানে সেরকম করে কিন্তু কোনো নথি আমি কিছু করিনি, আমি অবজার্ভ করেছি, ছবি তুলেছি, ফিল্ড ওয়ার্ক করেছি, মানে হেঁটেছি। হেঁটে আমরা একটা আইডিয়া করেছি, লিটারেচার রিভিউ করেছি। তারপরে কিন্তু আমি এই পেপারটা আমি আর আমার কি যিনি সাথে লিখেছেন, আমরা দুজনে এই পেপারটা লিখেছি। এখানে কিন্তু আমাদের এই সেমেটারের ওপরেই ভিত্তি করেই আমরা, এবং ভূতের গল্প ব্যবহার করে কিন্তু আমরা এই পেপারটা লিখেছি। এটা পুরোটাই কোয়ালিটেটিভ ডেটার ওপরে কাজ। এবং এই ম্যাপটা দেখো, এটা কলকাতা, এটা একটা ছবি এঁকে করা। সেটা হলো এই যে আমরা যে ঘুরে বেড়ালাম, সেই ঘুরে বেড়ানোর ভিত্তিতে, অবশ্যই এটা আমি একদিনে করতে পারিনি, আমার বহু বছরের কলকাতা শহরে আমি এখানকার বাসিন্দা, সেটা একটা সুবিধা। তাছাড়াও পড়াশোনা করি, সেটার ভিত্তি করে আমি এই ম্যাপটা বানাতে পেরেছি। এইটা কলকাতাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার হোয়াইট টাউন, যেখানে ব্রিটিশরা থাকতেন। একটা হলো ব্ল্যাক টাউন, যেখানে আমাদের বাঙালিরা থাকতেন। আর গ্রে এরিয়া বলে একটা জায়গা আছে, যেখানে ধরো তোমার আর্মেনিয়ান, জুস, চাইনিজ বা মাইগ্রেন্টসরা এসে থাকতেন। এবং এরিয়ার নিচের দিকটাতে দেখতে পাচ্ছ ওয়াজিদ আলী শাহ, ওনার ওই মিনি লখনৌটা উনি তৈরি করেন। এইখানে নানান জায়গায় নানান রকম ভূতের গল্প কিন্তু প্রচলিত আছে। এইটা ভিত্তি করে একটা কিন্তু এরকম স্কেচ, ওই যে আর্ট ফর্মের কথা বলছিলাম, এইটাই হলো এক্সাম্পল অফ দি আর্ট ফর্ম। আর একটা এক্সাম্পল দেখাই, এটা আদিগঙ্গাতে আমি একটা সার্ভে করি। আমি আইআইটি খড়গপুরের সাথে এই কাজটা করেছিলাম, ওদের হিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে, আবারই এনভায়রনমেন্টাল হিস্ট্রি। এই আদিগঙ্গাটা ধরে আমরা পুরোটা হেঁটেছিলাম, আমি আর যে মেয়েটি কাজ করছিল। হাঁটার পর আমার এইটা হলো, এই যে ছবিটা তোমরা দেখছো, এটা হলো আমার পারসেপশন। মানে আমি অ্যাজ আ আমি ফিল্ডে গিয়ে আমি কিন্তু এটা একদম এক্স্যাক্ট টু দ্য পয়েন্ট কিছু না, নিজের মতন একটা এঁকেছি ছবি। যে আমি ধরো এখানে যত এদিকে যাব, আমার এদিকে সমুদ্র, আমার আদিগঙ্গা তত নোংরা হয়েছে, শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, কালীঘাট, শ্মশান, আমি যা যা বুঝতে পারছি, এখানে আমাদের আলিপুর জু, এখানে নানান ধরনের একদম আদিগঙ্গার সাইড গুলোতে একদম ছোট কুড়ে ঘর বা বস্তি মতন রয়েছে। এদিকে কিছু অট্টালিকা, প্রাসাদ, বড় বড় মাল্টি স্টোরিড বিল্ডিং একটু দূরে। এবং যখন গ্রামের দিকে চলে যাচ্ছে, আদিগঙ্গা ক্যানাল, এখন ওটা মানে অনেকটা জায়গা কিছুটা বুঝে গেছে, সেই আদিগঙ্গা ক্যানাল যখন আমার বারুইপুরের দিকে চলে যাচ্ছে, তখন সেটা অনেক পরিষ্কার সুন্দর, সেখানে মাছ আছে। এই পুরো অভিজ্ঞতাটাকে কিন্তু আমি একটা আর্ট ফর্মে এখানে আঁকার চেষ্টা করেছি। ঠিক আছে? এগুলো কয়েকটা ফিল্ডের ছবি। এই যে এরকম মানে এই অভিজ্ঞতাগুলো, এই হেঁটে হেঁটে এই অভিজ্ঞতাগুলোকেও কিন্তু দিয়ে কিন্তু আমি কিন্তু আমার ফিল্ড ওয়ার্কটাকে ট্রান্সলেট করতে পারি ইনটু আ কাইন্ড অফ আ আর্ট ওয়ার্ক। ঠিক আছে?
তাহলে এটাই ছিল আমার মোটামুটি ফিল্ড ওয়ার্ক নিয়ে তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। এটা আমি শেয়ার করা বন্ধ করলাম। অশেষ ধন্যবাদ আচ্ছা, ম্যাডাম এখানে আপনাকে। একটা প্রশ্ন মনে হয় এসেছে, সহজ ফিরোজ আলী। সরলভাবে খুব সুন্দরভাবে আপনি ফিল্ড ওয়ার্ক বিষয়টিকে আশা করছি একদম সহজ করে আমি যতটা এগুলো পেরেছি আর কি আমাদের সিম্পল করে বলেছি। টার্গেট গ্রুপ অফ স্টুডেন্টস যারা তাদের জন্য তো মানে আমার আমার মতে তাদের জন্য খুবই সহজবোধ্য হয়েছে, কারণ এত এর থেকে আর সহজ সরলভাবে বোঝানো যায় না। যাই হোক, একটা ফিরোজ আলী একটা কোশ্চেন রেখেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিওগ্রাফিক্যাল ফিল্ড ওয়ার্ক আর আদার ফিল্ড ওয়ার্ক? এটা খুবই ভালো প্রশ্ন আর কি। তো যে মেইন ডিফারেন্স বলতে আমি যদি বলি, জিওগ্রাফিক্যাল ফিল্ড ওয়ার্ক বলতে সাধারণত যদি তোমার কোনো পার্টিকুলার এরিয়াতে যাওয়া হয়, সেটার ইউজুয়ালি আমাদের যেটা সিলেবাসে করানো থাকে যে ম্যান এনভায়রনমেন্ট রিলেশন বলে একটা জিনিস আছে, মানে এনভায়রনমেন্টের সাথে হিউম্যান বিংস কিভাবে তোমার তারা একসাথে থাকছে, সেটার কিছু কম্পোনেন্ট মানে দুটো পার্টে ওটা আবার ভাগ করা হয়। সেটা হলো একটা পোর্শন হলো তোমার ওই মানে একদম মাপা ঝোপা, ধরো নদী আছে, নদীর ওই তোমার প্যারামিটার্স গুলো মাপা টাপা হয়। আর আরেকটা হয় সোশিও ইকোনমিক সার্ভে করা হয়, যে গ্রামটা বা যে জায়গাটায় যাওয়া হচ্ছে তারা কিভাবে এই এনভায়রনমেন্টের মধ্যে মিলিয়ে থাকছে। তবে আমি বলবো না যে এটাই একমাত্র জিওগ্রাফিক্যাল ফিল্ড ওয়ার্ক। আমার মনে হয় কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে মানে যে কোনো জায়গায় যেখানে তোমার একটা জিওগ্রাফিক্যাল এন্টিটি মানে ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকবে বা ম্যাপের ওপরে যে জায়গাটাকে আমি দেখাতে পারবো, সেটাকেই আমি বলবো যে জিওগ্রাফিক্যাল, সেটা একটা তোমার ফিল্ড ওয়ার্ক। তাই আমার যেরকম ওই কোয়ালিটেটিভ ডেটার যে কাজগুলো তোমাদের দেখালাম, সেগুলো কিন্তু একদমই জিওগ্রাফির লেন্স থেকে করা, কারণ ওগুলো কিন্তু স্পেশিয়াল ডেটারই ওপর কাজ। ধরো আদিগঙ্গা, আমি আদিগঙ্গার ধারে হেঁটেছি, তো একটা আমি জিওগ্রাফিক্যাল মানে ব্যাপারটাকে আমার মধ্যে আনার একটা টেন্ডেন্সি আছে। বা ধরো ভবানীপুর, সেটা অ্যাকচুয়ালি ম্যাপে বা সেটা সত্যি একটা জায়গা যেখানে এক্সিস্ট করে। কিন্তু ধরো ফেসবুকে লোকে অনেক সময় দেখে যে ধরো ফেসবুকে ধরো ভার্চুয়াল রিয়ালিটিতে ধরো আমি জানতে চাইছি যে মানুষে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে সেটা কি আমার ফিল্ড ওয়ার্ক? মানে হ্যাঁ, টেকনিক্যালি হয়তো সেটাকে আমি ঠিক সেইভাবে ফিল্ড ওয়ার্ক বলবো না, আমি সেটাকে সার্ভে বলতে পারি। বাট ফিল্ড বলতে আমার মতে মানে কোনো একটা জায়গায় যাওয়াটাকেই বেশি ফিল্ড মানে হিসাবে আর কি ধরা হয় আর কি, অ্যাজ আ রিসার্চ মেথড। আর বা তোমার ওই স্কুলে যেটা এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে, ওটাকেও আমি ফিল্ড ওয়ার্কই বলবো, কারণ ওখানে কিন্তু তোমার ওই জায়গাটার একটা তোমার জিওগ্রাফিক এন্টিটি আছে, অমুক স্কুল বা অমুক কলেজ, সেই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা আমার থাকলে আমি সেটাকেও কিন্তু বলতে পারি যে হ্যাঁ আমার এডুকেশনাল অ্যানালিসিস, বাট ওটা একটা জিওগ্রাফিরই একটা মানে ওটা একটা জিওগ্রাফিক কম্পোনেন্ট আছে। বা এখানে যে ধরো পপুলেশন যে যে সার্ভে গুলো হয়, সেগুলো কিন্তু জিওগ্রাফিক এন্টিটি ধরে করা হয়। কিন্তু ধরো মার্কেটিং এর ক্ষেত্রে ধরো আমি কনজিউমার বিহেভিয়ার জানতে চাইছি যে অনলাইনে মানুষে কতটা জিনিস কিনবে কি কিনবে না, সেই ক্ষেত্রে ওটাকে সার্ভে বলবো, ওটাকে হয়তো আমি ফিল্ড ওয়ার্ক বলবো না। মানে মানে আমরা খুব লুজলি টার্ম গুলো ইউজ করি, এবং সত্যি কথা বলতে এগুলো ওরকম কম্পার্টমেন্টালাইজড নয় যে আমি এটাকে এই বলবো এটাকে এই বলবো না। কিন্তু মানে আমরা ফিল্ড সার্ভে বলতে ঠিক এটাকেই মানে বোঝাই। আশা করছি মানে চেষ্টা করলাম তোমাকে ততটা ইজি করে বলা যায় আর কি। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করেছি খুব ছবি টবি দেখাতে যাতে বোরিং ফিরোজ না বাবু, লাগে, কারণ আপনি কি আছেন? ফিরোজ বাবু কি আছেন? আশা করছি আপনার উত্তর পেয়েছেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? আমাদের কোশ্চেন অ্যান্সারিং সেশন কিন্তু শুরু হয়ে গেছে। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ রাখতে পারেন, বা কোনো ওপিনিয়ন শেয়ারও করা যেতে পারে। Anybody else?
কারোর কোনো প্রশ্ন আছে? কারোর প্রশ্ন নেই? আচ্ছা, ম্যাডামের কাছে আমি একটা প্রশ্ন রাখি। আমার এটা একটা স্টুডেন্টদের কথা ভাবতে ভাবতে আমার বিষয়টা মনে পড়লো। মানে আমাদের বিশেষ করে এডুকেশনের সিলেবাসে আমি যে ইউনিভার্সিটি আন্ডারটেকিং কলেজে রয়েছি, তো সেখানে আহ, বেশ কিছু পেপারে প্রজেক্ট ওয়ার্ক তো রয়েছে। এবার কিছু কিছু পেপারের ক্ষেত্রে সার্ভে বিষয়টা রয়েছে। এবার বিষয়টা হলো এই সার্ভে রিলেটেড কাজগুলো করাতে গেলে আমরা জেনারেলি সার্ভে মানে প্রথমেই ভেবে নিই যে একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা অনেক আহ, বড় বিষয়। কিন্তু একদম শর্টলি মানে হয়তো 15 দিন 20 দিনের মাথায় একটা সার্ভেকে বা 1 মাসের মাথায় আমরা যদি একটা ছোট্ট কোনো সার্ভে একটা ভিলেজের ওপরে হতে পারে, ভিলেজের যে কোনো বিষয়ের ওপরে হতে পারে। আমি রিসেন্টলি যেমন একটা অ্যাডাল্ট লিটারেসি সার্ভে, ওটা একটা টাস্ক দিয়েছিলাম। তো সেটা এখনো ওরা সাবমিশন করেনি, রিসেন্টলি করবে। তো এই ছোট ছোট ভাবে সার্ভেগুলোকে কিভাবে স্টুডেন্টরা ইমপ্লিমেন্ট করবে বা এক্সিকিউট করবে, এই বিষয়ে আপনি একটু যদি পথ দেখান। প্রথমত আউটরিচ হিসেবে মানে এই সার্ভে গুলো অ্যাকচুয়ালি ন্যাক থেকে এখন করতে বলছে, তো মানে আপনারা করছেন আমার শুনে খুবই ভালো লাগলো। মানে খুবই এফেক্টিভ, কারণ প্রচন্ড স্টুডেন্ট সেন্ট্রিক। মানে এখানে অ্যাকচুয়ালি খুব, যেটা আমি বললাম যে স্টুডেন্টরা যদি করে একবার না, এগুলো খুব মজা লাগবে। মানে এগুলো তো তোমরা একদম অ্যাকচুয়ালি যেগুলো বইতে পড়ছো সেটা গিয়ে করতে পারলে মানে এটা কিন্তু খুব ভালো লাগবে। মানে ভীষণ মজার জিনিস আর কি। এবং আপনি যেটা বললেন যে কিভাবে এটাকে মানে মানে আপনি এটার কি আউটপুটটা কি হতে পারে সেটার বিষয়ে ভাবছেন, মানে এগুলোকে বা পাবলিশ এরকম কিছু বিষয়ে স্যার আপনি কি বলতে না চাইছেন? না, আপনি টোটাল টোটাল প্রসিডিওরটা স্টেপ ওয়াইজ একদম অতি সংক্ষেপে আপনি বলে আচ্ছা দিন। আচ্ছা, মানে 15 দিন। অল্প 15 সময়ের দিন মধ্যে আমরা জেনারেলি আমরা যখন পেপার মানে আর্টিকেল বেসড কাজকর্মগুলো করি বা পেপার ওয়ার্ক করি, সেগুলো একটু বেশি সময় নিয়ে করি বা বেশি স্যাম্পলের উপর কাজ করি, ব্রড এরিয়ার উপরে কাজ করি। কিন্তু স্টুডেন্টদের এত মানে উইদিন 6 মান্থ তো তাদের সেটা কমপ্লিট করতে হবে। এবার একদম সিক্স মান্থের একদম। হ্যাঁ সিক্স হ্যাঁ। মান্থের মধ্যে সে হয়তো 1 মান্থ এটার পারপাসে টাইম পাবে। তো এইটা স্টুডেন্টদের কাছে একটু অতি সংক্ষেপে স্টেপ ওয়াইজ প্রসিডিওরটা একটু জাস্ট মেনশন করে দিন যে কিভাবে তারা আচ্ছা, এটাকে ইমপ্লিমেন্ট করবে আর কি। মানে যদি যেটা আপনি বলেন অ্যাডাল্ট লিটারেসি বা ওই ধরনের যদি বিষয় হয়, তাহলে সব থেকে ইজি ওয়ে হলো প্রথমেই একটা কোয়েশ্চেনার বানিয়ে নেওয়া। কোয়েশ্চেনারটা যদি আপনার সঠিক থাকে, ধরুন 10টা প্রশ্ন থাকলো, ওই কোয়েশ্চেনারটা যদি বানিয়ে ফেলেন 1 কি 2 দিনের মধ্যে, মোটামুটি, অবশ্য হ্যাঁ ভিলেজে কত মানে মানে পপুলেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি পপুলেশন ভীষণ বেশি হয় তাহলে স্যাম্পলিং করা উচিত, মানে আমি বলবো স্যাম্পলিং করলে তাড়াতাড়ি হবে। যদি সেটা একটু স্যার আপনাকে হয়তো ইনিশিয়েটিভটা নিতে হবে। আর যদি দেখেন যে সবাই মানে ধরুন গ্রুপ বড় আছে, তাহলে ধরুন ভাগ করে দিলেন স্টুডেন্টদেরকে, তারা মানে গ্রুপে গ্রুপে গিয়ে মানে এক একটা মানে পার্ট ধরে ধরে করলে তারা সব পুরো 100% পপুলেশনেরও কিন্তু সার্ভে করে ফেলতে পারবে। আর খুব বেশি প্রশ্ন দরকার নেই, ধরুন 10টা প্রশ্ন, এবং একদম মানে একদম ধরুন কিছুটা এমসিকিউ, একটা হয়তো ওপেন এন্ডেড রাখলেন যেটাতে কিছু লিখতে পারবে, এরকম 5টা বা 10টা, বা মানে আমি বলবো 10টা প্রশ্ন। সেই 10টা প্রশ্ন একদম এমন হবে যেটা আর কি আপনি যেটা জানতে চাইছেন সেটার ওপরে। এই ডেটাটা একবার পেয়ে গেলে ওরা কলেজে বসেই খুব তাড়াতাড়ি এক্সেলে ওরা প্রথমে ওদেরকে ওই ট্যালি গুলো করতে হবে। মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলে ওই ট্যালিস, মানে
আপনি ধরুন অ্যাডাল্ট লিটারেসি হলে মানে কতজন ধরুন কোন কোন মানে কতজন আছে যারা এই অ্যাডাল্ট মানে লিটারেট বা লিটারেট নয়, বা লিটারেসি ডেফিনেশন কি সেগুলোকে আপনি ধরুন লিটারেচার রিভিউ থেকে করিয়ে দিচ্ছেন, বা কতজন ধরুন লিটারেট বা লিটারেট নয় এই ডেটাটা তো আনতে পেরেছে, সেইটা ওই ট্যালিটা প্রথমে বসে ক্লাসে, এটা ধরুন একটু সময় যদি খুব বড় পপুলেশন হয় টাইম লাগবে, বাট একদিনেও কিন্তু বসে করা যায়, মানে আমাদের এই ভূগোলের ছেলেমেয়েরা করে। ওই ট্যালিটা করে ফেললে আপনার ওই এক্সেলেই কিন্তু আপনি ওই ডেটাটাকে একবার এন্ট্রি করিয়ে ফেললে এক্সেলে একটা চার্ট বলে অপশন থাকে, যেখানে ওই বার পাই মানে সিম্পল যেগুলো আর কি একেবারে, সেইগুলো দিয়ে আপনি কিন্তু ওই চার্ট গুলো পেয়ে যাবেন। একবার আপনি ওই চার্ট গুলো মানে ওই ইয়েগুলো পেয়ে গেলে, মানে আপনি ডায়াগ্রামটা পেয়ে গেলে আপনি কি বলতে চাইছেন বা আপনার কি ফাইন্ডিংস সেটা খুব ইজিলি বেরিয়ে যাবে। তো খুব আরামসে স্টুডেন্টরা 4-5 পাতার একটা ছোট্ট রিপোর্ট কাজ তারা কিন্তু করে। আরেকটা যদি ইন্ডিভিজুয়ালি আপনি না করাতে চান গ্রুপেও করাতে পারেন, মানে এটা এখন তো গ্রুপ ওয়ার্ক করাতে বলছে এনইপি মানে আর কি থেকে, তো গ্রুপে করাতে পারেন। গ্রুপে ভাগ করে দিলেন 5 জনকে 5টা জিনিস, সেখানে ধরুন 2 জন ট্যালি করছে, সবাই সার্ভে করলো, আর ধরুন ইয়েটা বানালো এক্সেলের কাজটা একজন করলো, আর ধরুন ওই অ্যানালিসিসটা একজন করে লিখলো যে ভালো, তাহলে সবার নিজস্ব স্কিল গুলো ইউজ হবে। আর আপনি কিন্তু খুব আরামসে 15 দিনে স্টুডেন্টরা চাইলে কিন্তু খুব আরামসে একটা ছোট্ট কিন্তু কাজ করতে পারে, যেটা আপনারা আপনাদের ডিপার্টমেন্ট ভিত্তিক প্রিজার্ভও করলেন, যেটা আপনাদের স্টুডেন্টদেরও একটা শেখার জিনিস হলো, তারা একটা সিভিতে দেখাতেও পারলো যে আমরা এরকম একটা কাজ করেছি বা রিপোর্ট লিখেছি, সেটা তারা পরবর্তী পর্যায়ে তাদের স্কিল হিসাবে দেখাতে পারে, আপনারা কলেজ থেকে একটা সার্টিফিকেট তাদের দিয়ে দিলেন। আর ন্যাকের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কাজে লাগবে, মানে আপনারা দেখাতে পারবেন যে একদম স্টুডেন্টদেরকে আউটরিচ এবং সিলেবাস ভিত্তিক একদম ফিল্ড ওয়ার্ক করাচ্ছেন। ফিল্ড ওয়ার্ক ইজ আ মাস্ট ইন নতুন ন্যাকের যেটা এনইপি এখন নতুন যে চেঞ্জেসটা আসছে সেখানে কিন্তু ওরা ফিল্ড ওয়ার্কের কথা বারবার বলছে। আরেকটা জিনিসও বলছি যে ইন্টার্নশিপের ক্ষেত্রে আমি রিসেন্টলি এফআইপি করলাম, সেখানে ইন্টার্নশিপেতে কিন্তু ফিল্ড ওয়ার্ক করানোর কথা বলা হচ্ছে। স্টুডেন্টরা কিন্তু এরকম একটু সময় নিয়ে একটা ফিল্ড ওয়ার্ক করতেই পারে, যেটার ভিত্তিতে কিন্তু ওদেরকে আপনারা অ্যাসেস করতে পারেন ইন্টার্নশিপ হিসেবে। এটা কিন্তু ওরা ওদের ডিরেক্টলি সিভির মধ্যে লিখতে পারবে এবং এটা থেকে ওটা ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ স্কিল, মানে ফিল্ড ওয়ার্কটা কিন্তু একদম স্কিল হিসেবে কনসিডার করা হচ্ছে। এবং আপনাদের যদি কোনো ভিলেজ অ্যাডপশন থাকে বা যেটা ইউজুয়ালি ন্যাকের জন্য কলেজগুলো থাকে, সেখানে কিন্তু আপনারা এই স্টুডেন্টদের পাঠিয়ে পাঠিয়ে আপনারা কিন্তু এই কাজগুলো করাতে পারবেন। খুবই ভালো, এনএসএস এর সাথে আপনারা এই কাজগুলো করাতে পারবেন, স্টুডেন্টরা বেনিফিটেড হবে, কলেজ তো ভীষণভাবেই বেনিফিটেড হবে, মানে ইটস আ উইন উইন সিচুয়েশন ফর সবাই আমার মনে হয়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আরেকটা বিষয় যেটা বর্তমান সময়ের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়, সেটা হচ্ছে অনেক সময় ফিল্ড ওয়ার্কে গিয়ে বিভিন্ন রিসার্চাররা বা স্টুডেন্টরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে বা তথ্য সংগ্রহের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন ধরুন, আপনি কোনো একটা একেবারে রুরাল এরিয়াতে গেছেন, একেবারে মার্জিনালাইজড এরিয়াতে গেছেন, এবং সেখানে গিয়ে আপনি যখনই বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করছেন, সেক্ষেত্রে প্রথম থেকেই একটা মানে কোঅপারেশন না করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে মানুষের মধ্যে। এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করা যায় এখন? মানে এটার মূল কারণ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতি, মানুষের একটা সন্দেহ প্রবণতা, মানুষের একটা যে মিথ্যাচারিতা, এইগুলোর জন্য মানুষের মধ্যে এগুলো ছড়িয়ে পড়েছে। যেহেতু এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সবাই এই বিষয়গুলো জেনে যাচ্ছে যে কিভাবে মানুষ মানুষকে ঠকাচ্ছে, কিভাবে আহ, অন্যের তথ্য ভুলভালভাবে ব্যবহার করা হচ্ছে, যার ফলে রিসার্চারদের কাছে বর্তমান সময়ে একটা এই ডাটা কালেকশনের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এই যে বিষয়টা, এমন শুধু একেবারে যে মার্জিনালাইজড এরিয়াতে মার্জিনালাইজড পিপলদের ক্ষেত্রেই এই বিষয়গুলো উঠে আসছে তা নয়। ক্লাসরুম রিলেটেড যে সার্ভেগুলো, যেগুলো ইনস্টিটিউশনাল সার্ভে,
এগুলোর ক্ষেত্রেও স্টুডেন্টদের কাছ থেকে যখন কোনো ডেটা কালেকশন করা হচ্ছে বা টিচার্স সেন্ট্রিক কোনো ডেটা কালেকশন করা হচ্ছে, সেক্ষেত্রেও একটা আহ, ভয়ঙ্কর রকমের অসহযোগিতার সম্মুখীন হতে হচ্ছে রিসার্চারদের। তো এই বিষয়গুলোকে কোনোভাবে তো হ্যান্ডেল করতে হবে, এবং এটার যদি হ্যান্ডেল করার কিছু উপায় আপনি বলেন। সার্ভের ক্ষেত্রে যেটা আমরা করি, একটা প্রবলেম হয়, মানে এটা আমি বলছি একদম, আমরা তখন হয়তো যখন মানে আমরা যখন পড়াশোনা করেছি খুব সমস্যা হয়নি সার্ভেতে গিয়ে, কিন্তু একটা বিষয় সমস্যা হয়েছে আমি যেটা দেখেছি, যেটা আমি কুমোরটুলিতেও সার্ভে করতে গিয়েও কিন্তু সমস্যা হয়েছে। সেটা হলো ওই মানুষে প্রথমে বলতে চায় না যে কে তুমি কেন, এবং শহরাঞ্চলে কিন্তু এটা রয়েছে, মানে শহরাঞ্চলে বেশ সমস্যাটা রয়েছে। তো এই ক্ষেত্রে একটা ডেটা যেটা আমরা স্টুডেন্টদের বলি যে এগুলো নিয়ে বেশি জিজ্ঞেস করবে না, সেটা হলো ইনকাম ডেটাটা, মানে ইনকাম ডেটাটা খুব সমস্যা হয়। তো ওটা আমরা ইউজুয়ালি ওই একটা রেঞ্জে বলি যে আপনাদের কি এরকম, মানে বলতে হবে না। আর একটা প্রশ্ন করে আপনি কি সরকার থেকে এসেছেন, আমরা আপনাকে বলবো আপনি কি কোনো সুবিধা, মানে আপনারা কি কোনো আমাদের সুবিধা দিতে পারবেন, এই প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। স্বাভাবিক তখন বলতে হয় আমরা পড়াশোনা করছি, আমরা গবেষণা করছি, আমরা কলেজ থেকে এসেছি, আমরা ছাত্র ছাত্রী। অনেক সময় দেখেছি সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে মানে কোঅপারেট করে, আবার অনেকে কোঅপারেট করে না। মানে আমার মনে হয় যারা কোঅপারেট করছে না আমরা সাধারণত যে ছেড়ে দিই। এবার হ্যাঁ, সেটা যদি একটা ভীষণ বড় সংখ্যায় হয় সেটা খুবই চিন্তার বিষয়। মানে এই সমস্যাটা আমি কিছুটা এখন, মানে আমার যে কলেজ সেখানে হয়তো আমি সার্ভে করাতে গেলে আমার সমস্যা একটু হবে, সেইখানে আমি সত্যি জানি না, মানে সেখানে হয়তো আমাকে, মানে এগুলো না মানে অ্যাকচুয়ালি সোশ্যাল চ্যালেঞ্জ, মানে আহ আমাদের হাতেও সবটা নেই, কিন্তু মানে আমার মনে হয় একটু মানে মানে আমরা যদি একটু ঠান্ডা মাথায় একটু ফিল্ডে গিয়ে কথা বলি বা একটু বারবার যাই, মানে এটা আমাকে রিসেন্ট এক আমার ছাত্রী বলছিল যে ও পিএইচডি করার সময় এই সমস্যাটা হয়েছে, ও খালের ধারে সেটেলমেন্ট গুলোতেও প্রশ্ন করছিল, মানে তাদের সাথে কথা বলছিল, ইনফর্মাল সেক্টরের ওপর কাজ, মানে আমাদের কলকাতার বস্তি এরিয়াতে। তো বলছে প্রথম দিকে খুব সমস্যা হয়েছে, একদম ওর সাথে কথা বলেনি। তারপরে ও রোজই গেছে, মানে এত বেশি গেছে যে শেষে মানে মানে কথা বলে, মানে তারা আর কি গল্প করতে শুরু করেছে। ওই আই থিঙ্ক ওই ভরসার জায়গাটা মানুষে পায় না, সেইটা একটা মানে সমস্যা। আরেকটা আমি দেখেছি সাধারণত বললে যে আমরা যদি স্টুডেন্ট, মানে আমরা তোমাদের ডেটাটা নিয়ে কোনোভাবে কোনো রাজনৈতিক দল বা কাউকে কোথাও দেওয়া হচ্ছে না, এটা একদম একটা কলেজের কাজ, পড়াশোনার কাজ, এটা বললে অনেক সময় অনেকে সমস্যা করে না। আর কলেজে আপনি যেটা বললেন সেটা তো আমার কলেজে সব থেকে বেশি আমি ফেস করি আর কি, যে স্টুডেন্টরা সার্ভে ফর্ম ফিল আপ করতে চায় না, স্পেশালি এটা গুগল শিটের ক্ষেত্রে ভীষণ সমস্যা। আমার মনে হয় একটু যদি আমরা গিয়ে টিচাররা একটু গিয়ে তাদের মানে ক্লাসরুমে ঢুকে তাদেরকে বলি যে তোরা ভয় পাস না, কেউ তোদের কিছু বলবে না, তোদের নাম ইউর ইটস অ্যানোনিমাস, তোমরা তোমাদের মতো করে তোমরা লেখো যে টিচার তোমাদের কেমন কি মনে হচ্ছে, সত্যি করে। আবার সেটা যেন এরকম নয় যে আমি আমার কোনো গ্রিভান্স আছে আমি আবার সেটা টিচারের ওপর দিয়ে বার করছি, সেটা যেন না হয়। সেটা একটু আমার মনে হয় ওই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার জন্য এতটা, মানে এই যুগে এমনই একটা বিচ্ছিরি অবস্থা হয়েছে বলে এই সমস্যাগুলো কিন্তু দিন দিন বাড়ছে। মানে আমি তো এটা পার্সোনালিও দেখেছি যে আগে সমস্যা হতো না, মানে আমি স্টুডেন্টদেরও বারবার বলি যে নিজেদের মধ্যে কথা বলো, কলেজে এসে আমাদের সাথে কথা বলো, আমরা আসছি কলেজে। এবং ওইটা ওই গ্রামের মানুষের সাথে গিয়ে কথা বলা, ওই মোবাইলের মধ্যে দিয়ে আমি কি দেখছি সেইটার ভিত্তিতে আমরা একটা ধারণা করছি, এইটা খুব সমস্যার, কারণ কি মিসকমিউনিকেশন গুলো ওইখান থেকেই হয়। আর এই সমস্যাগুলো আপনি যেটা বলছেন এগুলো একদম বাস্তব সমস্যা, এগুলোকে নিয়েই আর কি আমাদেরকে চলতে হবে। খুব একটা যে সমাধান আমার কাছে আছে সত্যি নেই। আমি আর কি কিছু বললাম যে মানে আমি একদম ইউজি লেভেলে যখন ফিল্ডে গেছি, আমাদের ওই মানে যিনি আর কি সুমিতা ঘোষ উনি সাথে যেতেন, উনি ফিল্ড ওয়ার্ক ভালো মানে খুবই ভালো করতেন। উনি দেখতাম ওই রীতিমতো মানে লেগে থাকতেন আর কি, মানে হলো না তো তৃতীয় জায়গায় যাও। মানে আমরা এরকম গেছি ধরুন খুব সন্ধেবেলা, মানে আমি বলছি আর কি মানে সন্ধেবেলা একটি গ্রামে সার্ভে করছি, সেটা হলো পাহাড়ি অঞ্চলে, এবং ওখানে সবাই একটুখানি তখন সন্ধেবেলাতে একটু তারা মানে সঠিক অবস্থায় তারা ছিলেন না আর কি, যারা বাড়ির পুরুষরা। তো যাই হোক আমাদের ওই সময় গেছে, আমরা গেছি কিছু মহিলা সার্ভে করতে আর কি।
সে সব সমস্যাই হয়েছে তখন আর কি। কিন্তু সেটা ওই তখন হয়তো সেই মহিলা তাদের বাড়িরই বউরা বলছে এখন তোমরা এসো, পরের দিন সকালে এসে মানে ওই সময়টা আমরা ভুল ভাল সময় আর কি গেছি তাদের বাড়িতে, তাদেরকে তখন তাদেরকে বিরক্ত করতে, তারা বাড়ি এসছেন তখন তারা একটু রিল্যাক্স করছেন, সেই ব্যাপারগুলো থেকে থাকে আর কি। মানে ওইগুলো তখন কিছু ডিসিশন মেকিং এর আমাদেরও দিক থেকে কিছু গন্ডগোল থাকে, এগুলো আই থিঙ্ক লার্নিং এন্ড মানে মানে ওই যত আমরা ফিল্ডে যাব তত অভিজ্ঞতা হবে, আর ওইগুলোই সুতরাং ফিল্ড চ্যালেঞ্জ আর কি। সুতরাং আপনার আপনার এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এটা মানে বলা যায় যে রেকিটা আমাদের খুব ভালোভাবে করতে হবে। হ্যাঁ, রেকিটা একটু দরকার, ফিল্ড মানে আমার ফিল্ড এখন যেটা সম্পর্কে মনে হচ্ছে ফিল্ডের যে রেকিটা এক্সপিরিয়েন্স বা ফিল্ডের যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বটাকে খুব ভালোভাবে যদি না বোঝা যায় তাহলে কিন্তু ডেটা কালেকশনে গিয়ে খুব প্রবলেম হবে। একদম একদম আর এইটা একটা বিষয়। মানে আমিও মানে আমার যেহেতু কলেজ হলো মানে মেজরিটি না 100% আমাদের যে স্টুডেন্টরা তারা মহিলা এবং মুসলিম মেয়ে, তো তাদের যদি আমি আজকে এখন ফিল্ডে নিয়ে যাই আমরা চেষ্টা করি একটু ওদেরকে এমন জায়গায় নিয়ে যেতে যেখানে ওরা কমফোর্টেবল, এবং যাদের বাড়িতে যাব যাতে তারাও কমফোর্টেবল, মানে এটা আমার উপায় থাকে না, আমাকে করতে হয়। আমাদের ইউজুয়ালি খুব আনবায়াস ফিল হয়, মানে আমি এই জিনিসটা নিয়ে নিজে খুব সমস্যায় পড়ে যাই যে মানে আমি কি করব, কিন্তু আজকে আমি কিছু করতে পারছি না, পরিস্থিতি এমন, কিন্তু ফিল্ডটাও তো ওদেরকে গিয়ে শিখতে হবে, সেটাও তো দরকার। তো আমার যাতে ছাত্রীদেরও সমস্যা কম হয়, আর যেখানে যাচ্ছি তাহলে আমি চেষ্টা করব যে এমন একটা ভিলেজ চুজ করতে যেখানে হয়তো আমার মেজরিটি পপুলেশন তারা মুসলিমস, আমি চেষ্টা করব সেরকম গ্রামে যেতে, সেখানে গেলে হয়তো আমার অতটা সমস্যা হবে না। আমাকে এইটা মাথায় রেখে করতে হবে। আর আর যদি না হলে আমার এইটাতে অন্য জিনিস ব্যাকল্যাশ এসে পড়ে, আমার ছাত্রীরা তো কোনো দোষ করেনি, তাদের আমি কেন এই ঝামেলাটার মধ্যে ফেলবো, এগুলো একটু আর কি মানে আমার মনে হয় এগুলো বুঝতে হয়। তবে আনবায়াস মানে তুমি যদি মানে আমি বলছি যে যারা যদি এখানে অনেক ছাত্রছাত্রী আছেন যারা হয়তো তোমরা হয়তো পরবর্তী পর্যায়ে পিএইচডি করার কথা ভাবছো বা গবেষণা করার কথা ভাবছো, তখন তোমাদের নিজেদেরকেই তোমাদের ফিল্ড ওয়ার্কটাকে আর কি প্ল্যান করতে হবে। মানে আমার যেরকম নিজের পিএইচডি ফিল্ড ওয়ার্ক আমাকে একা প্ল্যান করতে হয়েছে, সুপারভাইজার আছেন কিছু সাহায্যের জন্য, তখন আমাকেই হয়তো আরো 4 জনকে নিয়ে যেতে হয়েছে সাথে করে আমার জুনিয়রদেরকে। তখন কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি আনবায়াস, এটা আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি যে অনেক কিছু শুনবে, তোমরা কোনো রকম অপিনিয়ন রাখবে না, যা শুনছো লিখে ফেলো। পলিটিক্যাল অপিনিয়ন মানুষের থাকবে, রিলিজিয়াস অপিনিয়ন মানুষের থাকবে, নানান বিষয়ে অপিনিয়ন থাকবে। তুমি গবেষণা করছো, তোমার কোনো অপিনিয়ন নেই, তুমি যা শুনছো তুমি সেটা লিখে নিয়ে এসো, তারপরে সেটার ভিত্তিতে আমরা একটা অ্যানালিসিস করে সেটা আমাদের ডেটা ফাইন্ডিংস আর কি, তো আমরা সেইভাবেই আমাদের কাজটা করব। তবে হ্যাঁ, রেকিটা ইম্পর্টেন্ট, রেকিটা কিন্তু এখন ওই প্রচুর মানুষই আজকাল করে আর কি, অনেক সময় টিচাররা গিয়েও একটু করে আসে, আমি এটা শুনেছি, হয়তো 2টো ছাত্রকে নিয়ে একটু গিয়ে করে এলো আর কি, যে জায়গাটা সেফ কিনা বা কোথায় থাকবো, এই সমস্যাগুলো এখন হয়েছে। মানে আগে যেগুলো হয়তো এত কিন্তু চিন্তা ভাবনা করতে হতো না, আমরা মেয়েরা যেতাম জেনারেল কম্পার্টমেন্ট ট্রেনে, পুরো আমাদের গার্লস কলেজ, মহিলা টিচার, আমাদের কোনোদিন 3 বছর 3টে ফিল্ডে গেছিলাম, কোনো সমস্যা হয়নি, ছোট ফিল্ড বড় ফিল্ড কোনো প্রবলেম হয়নি। এখন সেই কলেজই মানে ওই কলেজেই কিন্তু তারা এসি কম্পার্টমেন্টে টিকিট কাটছে, যেটা মানে মানে আমি জানি লোডোটো কলেজের মানে এটা মানে মানে এটা দিস ইজ নট দ্য ইট ওয়াজ নট দ্য নর্ম, বাট সেফটির জন্য সেটা করতে হয়েছে, এখন উপায় নেই, আমাদের সামাজিক সমস্যা তো এখন বেড়েছে, মানে সমাজ তো মানে কি বলবো আর কি, মানে এখানে আর বেশি কিছু বলার নেই, মানে উচিত নয় বলা আমার মনে হয়। বাট হ্যাঁ, আমার মনে হয় মানে অভিজ্ঞতাটাও জরুরি। আর একবার ঠিক আছে যদি কোথাও গিয়ে দেখা যায় যে কেউ আমাকে কিছু বলছে না, ঠিক আছে আমরা স্টাডি এরিয়া বদলে নিতে পারি, আর কি করবার, মানে এছাড়া আর কি করব, মানে উপায় নেই। বা পালস বুঝে হয়তো সেরকম ভাবে সেখানে হয়তো সেরম ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া আর কি, যারা ওখানে কমফোর্টেবল বা যারা রেসপন্ড করবে তারাও কমফোর্টেবল। যদি ভীষণ হস্টাইল থাকে তাহলে আমার মনে হয় সেই জায়গায় সার্ভে না করাই ভালো, কারণ ছাত্রছাত্রীর আগে মানে সিকিউরিটিটা আমি বলবো সেটা বেশি জরুরি, মানে সেটা তো 100 বার মানে সেখানে সেটাও মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, তো এই এই ক্ষেত্রে আপনার কখনো এরকম মনে হয়নি, বা আমার তো বারবারই মনে হয় যে আহ, এই যে প্রবলেমগুলো মানে ফেস করছি বা করতে হচ্ছে রিসার্চারদের, তো সেক্ষেত্রে রিসার্চ ওয়ার্কটা বা ফিল্ড ওয়ার্কটা মানে কোনো না কোনোভাবে তো প্রভাবিত হচ্ছে ডেটা ডেটা কালেক্টের ক্ষেত্রে। একদম একদম মানে আমি আহ এক্স্যাক্টলি হয়তো আমি যে ডেটাটা পাওয়া উচিত ছিল আমি সেটা পেলাম না।
আমার এক সিনিয়রের কথাই বলি, এগুলো ইউজুয়ালি আমার মনে হয়েছে যে যদি কেউ পার্সোনালি গিয়ে মানে পিএইচডির কাজ হিসেবে যদি করে, একা বা একজন দুজন খুব সমস্যা হচ্ছে না, কালেকটিভলি হয়তো অনেকে মিলে গেলে ঝামেলা বেশি হয়, মানে এটা আমার মনে হয়েছে। আরেকটা হলো কি ধরনের সার্ভে করছি, আমার যদি মানে ওই পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল থাকে বা রিলিজিয়াস অ্যাঙ্গেল থাকে, মানে এই দুটোই আমি বলছি, পলিটিক্স আর রিলিজন, সেগুলোই এখন বেশি সমস্যা করছে, তাহলে কিন্তু সমস্যা বেশি হচ্ছে। মাওইস্ট এরিয়া, ও নন্দীগ্রাম সিঙ্গুরের ওপর সার্ভে করেছে, ল্যান্ড মানে গ্র্যাবিং এর ওপরে সার্ভে ছিল। তো আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম, ও ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে এসে এই কাজটা তখন করছিল, ও কিন্তু মানে ওই আই থিঙ্ক ওই স্নোবল সার্ভে মেথড মানে ওই স্যাম্পলিংটা ফলো করেছিল। ও আমাকে বলছিল যে আমি প্রথমে গিয়ে একজন, মানে এরকম থাকে গ্রামের হয়তো একজন বা গ্রামের যিনি আর কি মানে পঞ্চায়েত প্রধান, তাকে ব্যাপারটা বুঝেছেন বা একটু শিক্ষিত মানুষ, সে কিন্তু কোঅপারেট করেছে, তখন সে সেরকম মানুষের কাছেই ওকে নিয়ে গেছে যারা উত্তর দিয়েছে। তবে হ্যাঁ, ওই মানে একদম আনবায়াসড আপনি বলতে পারেন 100% পপুলেশনের সার্ভে কিন্তু সে করে উঠতে পারেনি, মানে তাকে স্নোবল এফেক্টটা মানে স্নোবল স্যাম্পলিং করে তাকে কাজটা করতে হয়েছে। আমি পার্সোনালি বলছি যে আমি যখন ভবানীপুরে সার্ভে করছিলাম, তো ভবানীপুরে বেসিক্যালি বাঙালি ছিলেন, এখন গুজরাটি হয়ে গেছে জায়গাটা, প্রধানত গুজরাটি সেন্ট্রিক। এবার যখন বাঙালিদের সাথে কথা বলছি, তারা কিন্তু খুবই অপছন্দ করে গুজরাটিদের, আবার গুজরাটিদের সাথে কথা বলছি, তারা প্রচন্ডভাবে অপছন্দ করে বাঙালিদের। এবার আমি তখন কি করব, মানে আমি বাঙালি, তো বাঙালিরা আমার সাথে কথা বলছে, আমাকে যখন গুজরাটিদের সার্ভে করতে হবে, আমার এক বন্ধু, ও আমার আগের কলেজে পড়াতো, ও গুজরাটি, আমি ওকে ধরলাম যে তুই আমাকে নিয়ে চল তোদের কমিউনিটির যেখানে প্রেয়ার হয় বা হয়। এবার ও যেই সাথে যাচ্ছে, তখনই কিন্তু আমি দেখছি যে তখন কিন্তু আর কোনো সেরকম সমস্যা হচ্ছে না, তারা কিন্তু বলছে, তখন তারা আমাকে তাদের গ্রুপের মানে নিজের লোকই মনে করছে। বা আমি তো এরকমও একটু মানে, আমি তো মানে কি বলবো, আমি এরকম পার্কে হাঁটতে হাঁটতে হয়তো জিজ্ঞেস করেছি, আচ্ছা একজন বয়স্ক লোককে দেখেছি, আপনি এখানে বসে আছেন, আচ্ছা আপনাকে কয়টা প্রশ্ন করতে পারি, আমি এরকম কাজ করছি, রীতিমতো গালাগালি দিয়ে মানে বলেছে যাও। হ্যাঁ, তো এগুলো হতে থাকে, তো ঠিক আছে, মানে সে বলেনি, এবার হয়তো তাকে যদি আবার আমি কাকুরো চেনা কারুর মাধ্যমে হয়তো অ্যাপ্রোচ করতাম, তখন হয়তো সে আমাকে হয়তো বলতো। আবার অনেকে কিন্তু এরকম গিয়ে বেল মেরেছি, মানে এরকম একজন গুজরাটি একটি ফ্যামিলির বাড়িতে গিয়ে বেল মেরেছি, তারা বাড়িতে ঢুকিয়ে বলেছে বসো, চা খাও, জল খাও, গল্প করছে। মানে এগুলো খুব মানে আনসার্টেন, বাট ওই যদি একটা ওই কমিউনিটি যেখানে সমস্যা হচ্ছে সেইখানকার একজন মানুষকে নিয়ে যাওয়া যায় সাথে, সেটাই সুবিধা হয়, যেটা ওই দিদিও করেছিল ওই ল্যান্ডের ওই কাজটাতে আমি দেখেছিলাম। আমাদের একজন কলেজের প্রফেসর প্রেসিডেন্সিতে, আমি মাস্টার্স করতাম, উনি তখন খুব মাওইস্ট প্রবলেমটা চলছিল ঝাড়খণ্ডে, তখন ওই ম্যাম কিন্তু এই তোপচাচি এইসব জায়গায় তখন উনি কিন্তু যেতেন এই সার্ভে গুলো করতে। ওনার কোনো সোশিও ইকোনমিক সার্ভে সেরম অর্থে ছিল না, উনি বেসিক্যালি ওই ল্যান্ড মানে জিওমরফিক সার্ভে গুলো করতেন, মানে ল্যান্ডস্কেপ গুলো কিরকম কি, এগুলো সাধারণত কি করতেন উনি, ওখানকার লোকাল উনি কিছু কানেকশন বানিয়েছিলেন, ওই লোকাল গ্রামের লোক যাদেরকে উনি গাইড হিসেবে নিয়ে যেতেন সাথে। এবং তখন কিন্তু উনি মানে ওনার কিছু অভিজ্ঞতা আমি শুনেছি, এরকম একটা সময় নাকি উনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, মানে ওনাকে বলছে যে মানে সে তারা বলছে যে পেছনে আপনার পেছনে ইয়ে আসছে আর কি, চিতাবাঘ আসছে, তাড়াতাড়ি চলুন ম্যাডাম। মানে ওই লোকাল, আমার মনে হয় লোকাল মানুষের সাথে ধরুন যদি একটা কানেকশন হয়ে যায় বারবার গেলে, তখন কিন্তু অতটা অসুবিধা হয় না। তবে যেটা আপনি বলছেন যে গ্রুপ নিয়ে আমরা যেটা সোশিও ইকোনমিক সার্ভে করে থাকি স্টুডেন্টরা, তখন আমাদের কাছে তত টাইম থাকে না, হয়তো 15 দিনের জন্য গেলাম, তখন সমস্যা হয়। আবার অনেক সময় দেখা গেছে, মানে আমি যেরকম ওই আমরা আঙ্গালুতে গেছিলাম যখন, মানে সেটা বহুদিন আগে আর কি, 2008-এ, তখন ওই অন্ধ্রপ্রদেশে ওই গ্রামের কেউ কোনোদিন সোশিও ইকোনমিক সার্ভে করেনি, আর ওরা ভাবছে মানে বেঙ্গল থেকে লোকজন এসছে, ওরা বিশাল খুশি, ওখানকার লোকাল নিউজ পেপারে আমাদের ছবি উঠে গেছে। মানে সেই অভিজ্ঞতাও আছে আর কি, মানে যে সে সেলিব্রিটি আমরা রাতারাতি দেখছি আমাদের পেপারের, লোকাল পেপারে আমাদের ছবি, মানে আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে বলছে আরে ওই তো এরা তো ওই যারা যে গ্রুপটা এসেছে, তারা তাদেরকে এবার ওই
ওই কিছু কিছু শিক্ষিত মানুষ, ওখানে কিছু শিক্ষিত ছেলে, তাদের সাথে আমাদের আলাপ হয়েছিল, তারা আমাদের গাইড হিসেবে একটু কাজও করেছিল। ওই তারাই গিয়ে বলছে যে হ্যাঁ এরা এখান থেকে এসছে, এদের নিয়ে কোনো স্টুডেন্ট, এবং ওই টিচারদেরও একটা সেখানে ভূমিকা থেকে থাকে যে আমরা এখানে এসছি, আমরা সার্ভে করছি, এই আর কি। বাস এইটা যদি কোনোভাবে কনভেড হয়ে যায় যে আমরা কোনো ক্ষতি করতে আসিনি, হ্যাঁ আমাদের এই সেই জিনিসটা হলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। তো এগুলো ওই অভিজ্ঞতা আর কি। বাট আমার মনে হয় যদি আমরা ফিল্ডে নামি আর মানুষের সাথে ডিরেক্টলি আমাদের একটা যোগাযোগ হয় না, কোথাও একটা গিয়ে ওই সমস্যাগুলো কেটে যায়। মানে আমার অভিজ্ঞতাতে কিন্তু খুব একটা কখনোই সেরম সমস্যা হয়নি। মানে যদি হয়েও থাকে সেটা আলটিমেটলি কিন্তু কেটেও গেছে। ওই মানুষের সাথে কথা বললে মানুষ কিন্তু আলটিমেটলি বুঝতে পারে যে না মানে এ হার্মফুল নয়, আমরা পলিটিক্যাল একেবারেই মানুষ নই, আমরা গেছি, আমরা পড়াশোনার জন্য গেছি, সেটা থেকে আমি কোয়াইট শিওর সেটা সেই সমস্যার সমাধান আর কি হয়ে যায় আর কি। মানে ওই তবে হ্যাঁ আপনি রেকিটা একেবারেই করে ফেলতে পারেন, মানে রেকি করে সেই হিসেবে যদি কোনো প্রিকশন নিতে হয় তাহলে সেটা সেই জায়গাটা তাহলে সেই বাদ দেওয়া। তবে হ্যাঁ ওই বায়াসনেস এর ক্ষেত্রে ওই সিঙ্গল মানে ওই লোকাল কন্ট্যাক্টস এর থ্রু দিয়েই সার্ভেস গুলো হয়। মানে দেখবেন যে এই মাওইস্ট এরিয়াতে প্রচুর বই লিখেছে, বা অনেক দেখবেন আইএএস অফিসার বা আইএফএস অফিসার অনেক সময় তাদের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন, তারা কিন্তু ওই লোকাল কন্ট্যাক্টটা ইউজ করে কিন্তু এই কাজগুলো করতেন। যেরকম জিম করবেটের কথা বলি, জিম করবেটের কথা উনি এই যে মানে কোথায় কি কোন বাঘ এসে মানে গ্রামের লোকেদেরকে বিরক্ত করছে, আপনি যদি জিম করবেটের বইগুলো পড়েন, একটা বই আছে যেটাতে উনি আর কি মানে ওনার শিকারের গল্প না, রাদার ওনার ওই কুমাওয়েনে থাকার অভিজ্ঞতা, সেখানে আপনি দেখবেন যে করবেটকে লোকেরা কিন্তু মানে ওখানকার লোকাল মানুষেরা খুবই ভালোবাসতেন। তো উনি ওই যোগাযোগটা কিন্তু স্থাপন করতে পেরেছিলেন, ওই যে গিয়ে গিয়ে মানুষের বাড়ি, এবং উনি ওই গ্রামের লোকেদের তাদের বাড়িতে গিয়ে একদম তাদের সাথে মিশতেন। কারণ না হলে উনি তো তাদের সাহায্য করতে পারবেন না, কোথায় কোন বাঘ উপদ্রব করছে ওটা জানার জন্য। হি ডিড দ্যাট মানে গ্রাউন্ড ওয়ার্ক। আই থিঙ্ক গ্রাউন্ডেড হলে মানুষ কোথাও না কোথাও বুঝতেই পারে মানে যে we have not come to harm them, brother, আমরা যেটা করার চেষ্টা করছি সেটা ইজ সামথিং উইচ উইল বি হেল্পফুল। তো হ্যাঁ, এবার আরো কয়েকটা জিনিস আমি স্টুডেন্টদের এই ক্ষেত্রে বলতে চাই। আমি যখন ফিল্ডে যাচ্ছি আমাকে তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। তাদের আমি তখন কথা বলছি একটা সার্ভের মধ্যে, আমি মোবাইলে রিল দেখছি বা শর্টস দেখছি, এটা করলে কিন্তু চলবে না। আমি ওখানে হঠাৎ করে একটা ভিডিও করতে শুরু করে দিলাম পারমিশন না নিয়ে, সেটা চলবে না। ঠিক আছে, সেই জিনিসগুলো দিয়েও কিন্তু মানুষে তোমাকে বিচার করবে যে তুমি কি বা তোমার উদ্দেশ্যটা কি। সেই জিনিসটা কিন্তু তোমার এথিক্যাল জায়গা থেকে তোমার বিহেভিয়ার কিন্তু ঠিকঠাক হতে হবে। এটা আমার মনে হয় সব থেকে সবার আগে আই থিঙ্ক উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কেন মানুষে রেগে যাবে। মানে আমি কথা বলছি, তার মধ্যে আমি যেন কথাটা সে যখন বলছে যেন শুনি, মানে এটা যেন না তখন আমি কথা বলছে সে, যেটা আমরা করে থাকি মোবাইলে, আচ্ছা আমি রিল দেখছি, সেটা যেন না হয়। সেটা কিন্তু হলে তাহলে কিন্তু তোমার ওইখানেই তুমি সেই দিন তোমার ওই সার্ভে কিন্তু তোমার গেল, আর তোমার কেউ তোমাকে কিন্তু উত্তর দেবে না, তোমাকে আর সিরিয়াসলি কেউ নেবেই না। ঠিক আছে, বা ধরো গেলে গিয়ে কোথাও একটা ওই তোমার ওই মোবাইল রেখে তুমি নাচতে শুরু করে দিলে রিল, ওটা ওইখানে করো না, এটা ফিল্ড এরিয়া, ওখানে করো না, অন্য কোথাও করো, বাট ওইটা তোমার জায়গা নয়। আর যদি কোনো ছবি বা ভিডিও তুলতে হয়, কনসেন্ট নেওয়া, এই জিনিসগুলো তোমার ব্যবহারটা যদি ঠিকঠাক থাকে, আমার মনে হয় না সেই সমস্যাগুলো হবে। মানুষে কিন্তু কোথাও একটা কানেক্ট করবে তোমার সাথে যে হ্যাঁ তোমার উদ্দেশ্য ঠিকঠাক, তো সেখানে আমার মনে হয় না খুব সমস্যা হবে। থ্যাংক ইউ ম্যাডাম, খুব সুন্দরভাবে এই বিষয়টা বললেন। মোট কথা যে বিষয়গুলো উঠে এলো যে রেকি করাটা যেমন খুব দরকার, ঠিক একই রকমভাবে একটা যে বন্ডিং তৈরি করা, লোকাল বন্ডিং তৈরি করা, এই বন্ডিংটাও খুব, এবং সর্বোপরি নিজের পারপাসটা বোঝাতে হবে। আমি যেখানে যাচ্ছি, আমি একদম যে সার্ভেই করি না কেন, আমার পারপাসটা যদি আমি খুব ভালোভাবে বোঝাতে পারি কাউকে, আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো সমস্যা। অ্যাবসলিউটলি, আমার মনে হয় হিউম্যান কানেকশন, মানে হিউম্যান কানেকশনটাই
মানে যেহেতু এখন কমে গেছে, সেইটা কিন্তু একটা সমস্যার মানে সৃষ্টি করছে। মানে এই যে আমরা এত বেশি আমাদের এই মোবাইল আমাদেরকে এত বেশি ডিস্ট্র্যাক্ট করে, আমাদের হিউম্যান কানেকশন কমে গেছে। আমার মনে হয় সেইখান থেকেই ওই মিসকমিউনিকেশন, যেটা বলা হয় না, মিসকমিউনিকেশন, এত আমাদের সবার সাথে মিসকমিউনিকেশনটা কেন হয়? আমার তো মনে হয় খানিকটা, দেখবে সামনাসামনি কথা বললে মিটে যায়, ফোনে দেখবে ঝগড়া হয়, তোমার দেখবে টেক্সট করলে, SMS করলে বা হোয়াটসঅ্যাপে কিন্তু ঝামেলা হয়, কিন্তু তুমি দেখবে সামনাসামনি সেই মানুষটার সাথে সামনে গিয়ে কথা বলো, তোমার কোনো বন্ধুর সাথে ঝামেলা হয়ে থাকে, তুমি কথা বলো সামনে গিয়ে, দেখবে ওই ঝামেলা মিটে যাবে। যদি তোমার কোনো দোষ থাকে তুমি বুঝে যাও, তুমি সরি বলো, মানুষে ক্ষমা করে দিতে তোমাকে বাধ্য। কিন্তু এই আমরা যেটা করি, আমরা আর ওই কমিউনিকেশনটা আজকাল করি না। তো ফিল্ডে গিয়ে যেটা, এইটাই অভিজ্ঞতা, ফিল্ডে গিয়ে একদম সামনে তুমি যখন সেই মানুষটার সামনে ওই যে কুল দিচ্ছেন, আমরা ধরো না, ওরা বুঝেই গেছে যে আমরা ওখানকার, আমরা স্টুডেন্ট, মানে স্কলারও বলিনি, গবেষকও হয়তো বোঝে না ওরা, তো স্টুডেন্টই বলেছি, আমরা গেছি, আমরা, ওরা বুঝতে পারছেন গ্রামের লোকেরা যে এরা কিছুই করতে পারবে না, কারণ আমরা তো আর অ্যাডমিনিস্ট্রেশনে নেই যে ওই গ্রামের সমস্যাটাকে আমি সমাধান করতে পারবো। তাও কিন্তু ওই যে আমরা গেছি, তাদের সাথে কথা বলছি, তাদের কষ্টের কথাগুলো, তাদের ওখানে হাতির উপদ্রব সেইগুলো বলছে তারা, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলাতে, ওই আমাদের যে গ্রুপটা ছিল, আমার সাথে আরো 4-5 জন, 3টে ছেলে ছিল আর কি, আমাদের জুনিয়র, আমরা ওই যে কথা বলছি, তাতে তারা এত খুশি হয়েছে যে তারা কিছু দিতে পারছে না, তাদের গাছে কুল হয়েছে, বলছে কুল নিয়ে যাও। এই আন্তরিকতাটা কিন্তু আসতে বাধ্য ফিল্ডে। তোমরা এইটা করো, আমি বলছি, তুমি দেখবে তোমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে জীবনের প্রতি। আমরা যেভাবে বাঁচি, আমরা যেভাবে থাকি, সেখান থেকে আমরা অনেকটা কিন্তু আমাদের অভিজ্ঞতাটা অনেকটা কিন্তু আমরা মানে নিজেদেরকে প্রসারিত করতে পারবো, আমরা কিন্তু অনেক বেশি গ্রাউন্ডেড হতে পারবো, মানুষের দুঃখ কষ্ট এমপ্যাথি, মানে এমপ্যাথেটিক যে ব্যাপারটা আস্তে আস্তে আমাদের চলে যাচ্ছে, আমার খুব মনে হয় ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমরা এমপ্যাথি নিয়ে আসতে পারি। আমাদের ভূগোলেই আমি বলছি, প্রচুর প্রফেসর আছেন, তারা কিন্তু এখন বলবেন, এবং আমি সত্যি কেউ নই, সেখানে হয়তো আমার বলা উচিত নয় যে ফিল্ড ওয়ার্ক করার কি দরকার, কারণ এখন প্রচুর কাজ হয়ে যাচ্ছে রিমোট সেন্সিং, মানে স্যাটেলাইট ইমেজ থেকে প্রচুর কাজ আজকাল হয়। কিন্তু আমাদের কিছু সিনিয়র প্রফেসর, আমি তাদের সাথে ভীষণভাবে একমত যে ফিল্ডে যতক্ষণ না তুমি যাবে, এবং আমার সুপারভাইজারও এই কথাটা বলতেন যে ফিল্ডে যতক্ষণ না যাবে তুমি অ্যাকচুয়াল জিনিস কিন্তু জানতেই পারবে না। ধরো তুমি দেখতে পাচ্ছ একটা কিছু, কিন্তু ওটা আসলে কি, সেখানকার মানুষের কি সমস্যা, সেটা যাও গিয়ে দেখো, সেই জায়গাটা থেকে তোমার নিজের মধ্যে একটা পরিবর্তন হবে। আজকে যে কোনো বড় লেখক, যে কেউ দেখবে, তারা প্রত্যেকে এই ফিল্ড ওয়ার্ক, মানে ফিল্ডে গেছেন, তারা মানুষের সাথে মিশেছেন, তাদের ওই 1:1 যোগাযোগটা হয়েছে, তবেই কিন্তু আজকে তারা সেরকম লিখতে পেরেছেন বা গান করতে পেরেছেন, বা তাদের যে কোনো মানে সেই জায়গাটা দরকার। আমি একজন ডাক্তার হলাম, কিন্তু আমি এমন ডাক্তার যে রুগীর কথা শুনি না, তাহলে কিন্তু আমি ভালো ডাক্তার নই। না, আমার এটা একটা স্কিল ঠিক, কিন্তু আমার আরেকটা স্কিল হলো কমিউনিকেশন। এই ফিল্ড সার্ভেটাকে এনইপি এত কেন জোর দিচ্ছে, বিকজ এখানে কিন্তু কমিউনিকেশন স্কিলস বাড়বে। এই যে মার্কেটিং যারা ভালো করে, তাদের কমিউনিকেশন স্কিলস এক্সিলেন্ট, এবং এই স্কিলটাকে এখন প্রচন্ড ভাবে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিকজ ইট ইজ ভেরি ট্রু। মানে আমি নিজে প্রচন্ড চুপচাপ ইন্ট্রোভার্ট ছিলাম, আমি কলেজের বা স্কুলে কথাই বলতে পারতাম না, একটা তৃতীয় ব্যক্তির সাথে কথা বলতে গেলে আমার ভীষণ মানে ভয় লাগতো, কথা বলতে পারতাম না, মানে অসুবিধা হতো। আমি নিজেকে সেই জায়গা থেকে, এই জিওগ্রাফির জন্য আমাকে এটা থেকে নিজেকে সরাতে হয়েছে, একদিনে হয়নি, সময় লেগেছে, কিন্তু আমি নিজেকে আস্তে আস্তে যে না, আমি কথা বলবো, একটা অচেনা মানুষের সাথে আমি কথা বলবো। আমি দিল্লিতে যখন এমফিল করছিলাম JNU-তে, তখন আমাকে প্রায় সময় কলকাতা দিল্লি যাতায়াত করতে হতো, একা যাতায়াত করতাম রাজধানীতে। রাজধানীতে মোটামুটি যারা সহযাত্রী তারা ভালোই, তাদের সাথে আমি গল্প করতাম, এবং একদম আননোন লোক, এবং সেখান থেকে আমার কিছু বন্ধু বান্ধব হয়ে গেছে। মানে আমার এক সিনিয়র দিদি আছে, সে কিন্তু ওই ট্রেনেই আলাপ, তার সাথে এখনো যোগাযোগ, এই কদিন আগেই কথা হলো। তো এটাও কি ফিল্ড ওয়ার্ক নয়? এটাও এক ধরনের ফিল্ড ওয়ার্ক। এই যে দেখবে ট্রেনে যাত্রা, মানে ট্রেনে যেতে যেতে এই যে কোথাও ঘুরতে যাচ্ছি, গল্প করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই ফিল্ড ওয়ার্কেও কিন্তু এই স্কিল গুলো থাকা ইম্পর্টেন্ট, এবং আমরা যতই টেকনোলজিক্যালি যতই আমরা অ্যাডভান্স করি, আমাদের কোথাও এই হিউম্যান কানেক্টটা কিন্তু ফেরত আনতেই হবে। আজকে
টেকনোলজি আমার টুল। তোমাদের কাছে আমি আজকে পুরুলিয়া যেতে পারবো না বা নর্থ বেঙ্গল যেতে পারছি না, আমি কলকাতায় বসে আজকে আই ক্যান মিট ইউ অল, সেটা একটা টেকনোলজি। কিন্তু এই যে কথা বলছি, তোমরা যদি আজকে নিজেদের মধ্যে আলোচনা করো যে ম্যাম এটা বললেন, এটা শুনলাম, এটা নিয়ে আমি ভাবছি, এই জিনিসটা যখন তোমরা করতে পারবে তখনই তুমি বুঝবে যে তুমি কিছু শিখছো। তো আমার মনে হয় যে শিক্ষাটা কিন্তু একটা মানে হোলিস্টিক ডেভেলপমেন্ট, মানে এটা কিন্তু মানে তোমরা এডুকেশনে তোমরা আরো ভালো আমার থেকে বলতে পারবে। আমার কিন্তু এই ফিল্ড ওয়ার্কের মধ্যে থেকে থেকে কিন্তু আমরা একটা বিশাল জিনিস শিখি। এবং মানে আমার নিজের, আমি পার্সোনালি বলছি যে ফিল্ড ওয়ার্ক, আমি আজকে টপিকটা আরোই ওই জন্য নিলাম বিকজ এই জিনিসটা করার পর ইট হ্যাজ চেঞ্জড মি কমপ্লিটলি। মানে আমি একজন অন্য মানুষ ছিলাম, খুব চুপচাপ, কথা বলতে পারতাম না, সেখান থেকে আমি এখন যথেষ্ট মানুষের সাথে কথা তো বলতে পারি, অবশ্যই খুব বেশি না, আমি তা বলে সেটা বলছি না, কিন্তু এই যে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা বা একটা মানুষের সমস্যার কি হচ্ছে আমার স্টুডেন্টও আমাকে এসে বলতে পারবে, যখন আমি সেই এমপ্যাথিটা ডেভেলপ করব। এমপ্যাথিটা ডেভেলপ আমি তখনই করতে পারবো যখন আমি স্টুডেন্টদের সাথেও কথা বলে জিজ্ঞেস করব তোর কি হয়েছে বল আমায়, ভয় পাস না, আমি কিন্তু তোকে বকবো না। এই জায়গাটায় আসার জন্য তার আগে আমার এই ফিল্ড ওয়ার্ক, মানে এই ফিল্ড ওয়ার্কের এই পুরো দীর্ঘ এই ফিল্ড গুলো করে করে বাজে ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আজকে কিন্তু পারি যে হ্যাঁ ঠিক আছে, কিছু স্টুডেন্ট এসে আমাকে কিন্তু বলেছে যে ম্যাম আপনাকে বলা যায় কথা, বলা যায় ওই কোথাও একটা জায়গা দিয়ে যে ম্যাম আপনি বকবেন না। হ্যাঁ সত্যি তো বকবো না, কেন বকবো, মানে মানে জানি না, মানে আমি তো অনেকটা ডিভিয়েট করে গেলাম আর কি কথাটা থেকে, বাট আমি চেষ্টা করলাম যে মানে তোমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তোমরা ছেলেমেয়েরা, আমি চাই তোমরা এই জিনিসটা ফিল্ড ওয়ার্কটাকে একবার এক্সপিরিয়েন্স করো, এগুলো নিয়ে আরো লেখো তোমাদের মানে এটা রিসার্চ মেথড হিসেবে তোমরা বলো মানুষকে করতে, মানে এটা কিন্তু ভীষণ এফেক্টিভ। আর সোশ্যাল সায়েন্স এবং অন্যান্য সাবজেক্টে যারা মনে করে তাদের সাবজেক্ট খুব ড্রাই, হিস্ট্রির লোকেরা মনে করে তাদের সাবজেক্ট খুব ড্রাই, আমি হিস্ট্রি স্টুডেন্ট, ইংলিশের স্টুডেন্টদেরকে নিয়ে ফিল্ড ওয়ার্ক করেছি এবং বিদেশে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে কিন্তু এগুলো নিয়ে ফিল্ড ওয়ার্ক হচ্ছে, করাটা দরকার এবং তোমরা প্রত্যেকে করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। ভূগোল থেকে আসতে হবে, জিওলজি পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, এমন কোনো কথা নেই, যে কেউ করতে পারে ফিল্ড ওয়ার্ক। অশেষ ধন্যবাদ ম্যাডাম। খুব সুন্দর হলো আজকের আলোচনা। অত্যন্ত সহজ সরলভাবেই আপনি ফিল্ড ওয়ার্ক যে রিসার্চ মেথোডোলজি এটা আপনি তুলে ধরলেন। আশা করছি আমাদের অংশগ্রহণকারী যারা ছিলেন তারা তাদের প্রত্যেকেই আহ, বুঝে উঠতে পেরেছেন এবং সমৃদ্ধও হয়েছে। আমরা আরো বেশ কিছু প্রশ্ন পেলে আমাদের আলোচনাটা আরো বেশি ফ্রুটফুল হতো। যাই হোক, সব সেশনে হয়তো আমরা সমান অংশগ্রহণ বা সক্রিয়তা দেখতে পাই না, কিন্তু আমাদের সব সময়ের একটা চেষ্টা থাকে ছেলে মেয়েদের অ্যাকচুয়ালি বৈঠকির একটা মানে এটা একটা মোটোই ছিল যে ছেলে মেয়েদের মধ্যে কোশ্চেনিং স্কিল, কমিউনিকেশন স্কিল এগুলোকে ডেভেলপ করা। তো এবার ১০০ জন পার্টিসিপেট করছে, ১০০ জন একসাথে তো আর হবে না, এই একটু একটু করেই আমরা এগিয়ে চলেছি এবং এই একটু একটু করে এগোনোতেই আজ ১৭১তম পর্ব শেষ করলাম। আপনাকে আবারও বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আবারও বলছি, অত্যন্ত শর্ট নোটিশে আয়ুষ মজুমদার, ভাতৃপ্রতিম আয়ুষ মজুমদারের ঐকান্তিক সহযোগিতা ছাড়া আপনার সাথে এই আলাপচারিতা হতো না, আপনার সাথে পরিচিত হতে পারতাম না। এবং এত সহজ সরলভাবে আপনার যে বোঝানো, এটাও খুব মিস করতাম। আবারও বিশেষ কৃতজ্ঞতা। আপনার কাছে থ্যাংক ইউ। একটু অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করব। আমাদের প্রথম অনুরোধ, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনার অনুমতিক্রমে আপনাকে যুক্ত করতে চাই। এবং দ্বিতীয় অনুরোধ, আমাদের পরবর্তীকালে একটা প্রাথমিক একটি পরিকল্পনা হয়ে রয়েছে যে আগামী দিনে এই লেকচারগুলোকে আমরা একটি গ্রন্থিত করতে চাই এবং আচ্ছা, যেটা একটা খুব যুগান্তকারী একটা একাডেমিক ডকুমেন্টেশন হয়ে থাকবে। সেটা যে কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রেই হোক বা এই উদ্যোগের একটা বড় সফলতা হিসেবেও বলতে পারি বা আগামী প্রজন্মের কাছেও বলতে পারি। তো এটার জন্য আমরা অফিসিয়ালি ইন্টিমেশন পরবর্তীকালে পাঠাবো। এখনো আমাদের অফিসিয়াল মানে
শিলমোহর পড়েনি আমাদের পরিকল্পনায়। ভাবনা আছে, সেই ভাবনাটাকেই পরবর্তীকালে যখন বাস্তবায়িত করব, আপনার পূর্ণ সহযোগিতা থাকবে এই নিশ্চয়ই প্রার্থনা নিশ্চয়ই থাকলো। খুব ভালো লাগলো। মানে মানে আমার এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এখানে অনেকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ। তোমাদের আশা করছি ভালো লেগেছে এবং আশা করছি তোমরা ফিল্ড ওয়ার্ক এবং আমার ইমেলটা আমি, তোমরা যদি চাও আমি স্যারকে দিয়ে দিতে পারি, স্যার তোমাদের সাথে শেয়ার করে দিতে পারেন, আমি চ্যাট বক্সে এখন লিখে দিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে আমাকে তোমরা যোগাযোগ করতে পারবে। আমার খুবই ভালো লাগে ছাত্রছাত্রীরা যদি এসে যোগাযোগ করে। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে ফিল্ড ওয়ার্ক নিয়ে বা অন্য কোনো বিষয়ে, বা ধরো তোমাদের কোনো গবেষণার কাজে ধরো জিওগ্রাফির কিছু আছে, আমি খুব চেষ্টা করি সোজা করে বলার, যাতে আমি জানি যে স্টুডেন্টদের প্রবলেম হয়। আমি খুব কঠিন ভাবে বলাটা মানে খুব একটা পছন্দ করি না, আমি লিখিও একটু ইজি ভাবেই। যদিও বা আমি জানি, আই এম সরি, হয়তো আমি অনেক ইংরেজি ইউজ করে ফেলেছি আজকে, কিন্তু আশা করছি অসুবিধা হয়নি তোমাদের বুঝতে, এবং যখন খুশি তোমরা মেল করবে, কোনো সমস্যা নেই আমার। মাঝে মাঝে আলোচনায় অনেক সময় ইংরেজিটাও আমাদের কাছে সহজ মনে হয়, কারণ এমন কিছু কিছু টার্ম আছে বা টার্মিনোলজি আছে যেগুলো ইংরেজিতে বললেই বেশি সোজা লাগে, বাংলা বললে বেশি কঠিন হয়ে পড়ে। যাই হোক, এডুকেশনেও এরকম অনেক টার্মিনোলজি আছে। আমরা প্রেষণা বললে যত সহজে বুঝতে পারি না, আমরা মোটিভেশন বললে খুব তাড়াতাড়ি বুঝতে পারি। আমরা প্রক্ষোভ বললে যত তাড়াতাড়ি না বুঝতে পারি, আমরা ইমোশন বললে খুব সহজেই বুঝে যাই। তো এরকম ইংরেজি টার্মিনোলজি গুলোকে অনেক সময় বাংলা করতে গেলে আরো বেশি কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার দিক থেকে আমার মনে হয় না কোনো সমস্যা কারোর হয়েছে। খুব সহজ সরল এবং সকলের কাছে বোধগম্য হয়েছে। সকলেই খুব এনজয় করেছে বিষয়টাকে। এই বলে আমি আগামী পর্বের ঘোষণা করি, আজকের এই পর্বে সমাপ্তি করব। আগামী পর্বে আমাদের আগামী 21শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং সেই পর্বে থাকবেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগ থেকে ডক্টর রেশমা খাতুন। উনি কোন বিষয়ে বলবেন এখনো সেই বিষয়ে নিশ্চয়তা আসেনি। যতদূর কথা হয়েছে ওমেন এম্পাওয়ারমেন্টের ওপরে উনি কোনো একটা ক্লাস করবেন, আলোচনা করবেন। সেটা অবশ্যই আপনারা যেভাবে এতদিন জেনে এসেছেন বৈঠকির প্রত্যেকটি পর্বের আলোচনার বিষয়, ঠিক একই রকমভাবে আপনারা পরবর্তী যে 21শে ডিসেম্বর যে পর্বটি 172তম পর্ব অনুষ্ঠিত হবে সেটাও জানতে পারবেন। দেখা হবে আবার পরবর্তী বৈঠকিতে। সকলে ভালো থাকুন, শিক্ষায় থাকুন, বৈঠকির সঙ্গে থাকুন। আবারও প্রত্যেককে অশেষ শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের 171তম পর্ব এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম।